যে আমাদের লাইভ শুরু হয়ে গেছে। জীবনের গল্পের আজকের এই আয়োজনটি অনেক বিশাল পরিসরের এবং আজকে আয়োজনের চেয়ে আয়োজনের আগের অংশটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রায় 30 মিনিট ধরে আমরা আসলে কেউ লাইন পাচ্ছি কেউ পাচ্ছি না, এভাবে আমাদের কাটছে সময় এবং আমরা ঘেমেই গেছি। তারপরেও বলছি যে গুরুত্বপূর্ণ অতিথি যারা আছেন তাদের সবার সাথে আমি একটু পরিচয় করে দিই। আছেন আমাদের সবার প্রিয় ব্যারিস্টার তাপস ভাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আছেন দুর্নীতি দমন কমিশনার AFM আমিনুল ইসলাম স্যার। আছেন মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আমাদের জাহাঙ্গীর আলম ভাই। আমরা জানি না আসলে আজকের ইন্টারনেটের অবস্থাটা কি, কে শুনতে পাচ্ছে কথা কে শুনতে পাচ্ছে না, আমি ঠিক এখনো বুঝে উঠতে পারছি না। আমিনুল ইসলাম স্যার, আপনি কি এবার আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি, ক্লিয়ার। ঠিক, ওকে। দেন আমাদের শুধু গাজীপুরের মেয়র জাহাঙ্গীর ভাইকে আমরা কথা শুনতে পাচ্ছি না, কিন্তু আমি আশা করছি যে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ওনাকে পেয়ে যাব। তাপস ভাই, প্রথমেই আপনাকে কংগ্রেচুলেশন, আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেছেন। আপনাকে দায়িত্বের চেয়ারে দেখতে পেয়ে আমাদের একটা চোখের শান্তি এবং মনের শান্তি লেগেছে। একজন প্রিয় মানুষকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণের নগর পিতা হিসেবে, যদিও আপনি নগর সেবক বলেন নিজেকে। আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে এবং আমরা লক্ষ্য করছি ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমিও আপনার একজন বড় ভক্ত। এর আগে আমার নির্বাচনের সময় আপনি একটি অনুষ্ঠানে আমাকে নিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে অনেক কড়া প্রশ্ন করেছিলেন। তো যাই হোক, সেগুলো উত্তর দিতে পেরেছিলাম এবং ঢাকাবাসী পক্ষেই রায় দিয়েছে, আমার বিশ্বাস ছিল সেটাই হবে। তো তারপরে দায়িত্বভার গ্রহণ করেছি। ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে সকল চ্যানেল আই দর্শক শ্রোতা সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। এই মহামারী করোনার মাঝেও আমরা আপনি যে একটু হাসি মুখে আছেন, তো সবাই হাসি মুখে আছে, এটাই আসলে আমাদের পাওয়া। তো আপনি জানেন যে 16 তারিখে আমি দায়িত্ব পেয়েছি, 17 তারিখ থেকে কাজ আরম্ভ করেছি, 17ই মে। 17ই মে থেকে আপনি কাজ আরম্ভ করেছেন এবং আমরা শুরুতেই দেখেছি আপনি দায়িত্ব নিয়েই 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনি বরখাস্ত করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের। দায়িত্ব নিয়েই বরখাস্ত করলেন, আপনার কাছে নিশ্চয়ই তথ্য ছিল বা আপনি পড়াশোনা করেছেন, জেনেছেন, জেনে শুনেই আপনি দায়িত্ব নিয়েছেন, তাই আপনি শুরুতেই একটি অ্যাকশন আপনি নিতে পেরেছেন। আপনার কাছে প্রথমেই একটু জানতে চাবো যে এই অ্যাকশনটা কেমন লাগলো আপনার কাছে নিয়ে, এটা কি সঠিক ছিল? অবশ্যই সঠিক ছিল এবং আমি মনে করি যে ঢাকাবাসী এটা উপলব্ধি করেছে এবং এটা মেনে নিয়েছে, সাদরে গ্রহণ করেছে। কারণ একটি বিষয় আপনারা জানেন যে আমি নির্বাচনের সময় আমার যে 5টি রূপরেখা দিয়েছি, এর একটি প্রধান রূপরেখাই ছিল যে সুশাসিত ঢাকা, যার আওতায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত একটা সেবা প্রদানকারী সংস্থা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে ঢাকাবাসী কোনো দুর্নীতি ছাড়া, কোনো রকম তাদের অর্থ অপচয় ছাড়া তাদের সেবাগুলো তারা প্রাপ্য এবং সেটাই তারা পাবে সুন্দরভাবে। এই লক্ষ্যেই আপনি জানেন যে যেহেতু মহামারী এই করোনার মাঝে আমাদেরকে দীর্ঘ সময় বাসায় থাকতে হয়েছে, আর যে 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা সকলেই এটা জানা ছিল যে তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং এই ঊর্ধ্বতন পদে থাকার কারণে তাদের কারণে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য যারা ভালো কর্মকর্তা আছে তাদেরও মানে নাভিশ্বাস উঠে গিয়েছিল। তো আমরা এটুকু যেই করোনা মহামারীর মাঝে আমাদেরকে দীর্ঘদিন যে ঘরে থাকতে হয়েছে, এর মাঝে আমি কিছু কাজ করেছি, কিছু পরিকল্পনা করেছি, কিছু যেগুলোর প্রতিফলন আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে অল্প সময়ের মধ্যেই কিন্তু মশক নিধনের কার্যক্রমটা আরম্ভ করতে পেরেছি। আরো কিছু কার্যক্রম এরই মাঝে কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি, সেগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহ থেকে আপনারা
দেখতে পারবেন। এটা এটা একটু আমি কাজে লাগিয়েছি এই সময়টাকে, বাসায় থেকে আমি কাজে লাগিয়েছি। আর এই দুজনের ব্যাপারে সর্বজন স্বীকৃত যে তারা মানে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বলতে পারেন, আপনার এই শব্দটা ব্যবহার করা যেতে পারে। এবং এতে এতে আমি মনে করি যে একটি বার্তা গেছে যেটা ঢাকাবাসী চাচ্ছিল। সেই ঢাকাবাসীর পক্ষে একটা বার্তা গেছে যে আমরা কোনো রকম দুর্নীতিকে আমরা বরদাস্ত করব না, দুর্নীতির লেশ মাত্র ইনশাল্লাহ আমরা রাখবো না। আর এটা প্রশাসনিক সংস্কার ছাড়া আগানো সম্ভব না। আমি মনে করেছি যে প্রশাসনিক সংস্কার তাপস ভাই, সুশাসিত ঢাকার পথে আমাদেরকে একটি বড় পদক্ষেপ না নিলে আমরা এগোতে পারবো না, ধাক্কা খাবো আরো বেশি। এর জন্য এই সিদ্ধান্তটা নিয়েই আমি এই কাজটি করেছি এবং এটি কিন্তু চলমান। এর মাঝে কিন্তু আরো কয়েকজনকে অপসারণ করা হয়েছে এবং ভবিষ্যতে কোনো রকম দুর্নীতির কোনো লেশ মাত্র পেলে এই কার্যক্রম চলবে। এটা চলমান কার্যক্রম। এটা আমরা নতুন নতুন নিয়োগ দিব, ভালো কর্মকর্তাদেরকে নিয়োগ দিব, যোগ্য কর্মকর্তাদেরকে নিয়োগ দিব এবং তাদেরকে দায়িত্ব সুষ্ঠুভাবে বন্টন করে আমরা তাদেরকে দিয়ে আমাদের এই সংস্থার সেবা আমরা ঢাকাবাসীর কাছে পৌঁছে দেব। জি তাপস ভাই, আমরা আপনার কাছে আসছি। জাহাঙ্গীর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার আমরা আপনি বোধহয় আমাদের শুনতে পাচ্ছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কোনোভাবে আপনাকে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না জাহাঙ্গীর ভাই। তাই কি আমরা জাহাঙ্গীর ভাইকে শুনতে পাচ্ছি না? আচ্ছা, আমরা একটু দুর্নীতি দমন কমিশনার স্যার, আমাদের AFM আমিনুল ইসলাম স্যার, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে তাপস ভাই এলেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজন একদম ঘুষখোর কর্মকর্তাকে উনি সাথে সাথে বরখাস্ত করে দিলেন এবং আমরা পরবর্তীতে নিউজ দেখেছি এবং ওদের সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ওনারা শুধু সিটি কর্পোরেশনের ক্ষতিই করেন, বরং রাজস্ব আদায়, হাজার কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত করে। তাহলে তাপস ভাই একজন নবনির্বাচিত মেয়র হয়ে তিনি এসে এখানে গেলেন, আপনারা দুর্নীতি দমন কমিশন আগে কেন জানলেন না সিটি কর্পোরেশনে এরকম দুর্নীতিগ্রস্ত লোক আছে? আপনারা কেন কোনো অ্যাকশনে গেলেন না? তুষার ভাই, আমার প্রশ্নে কোনো ভুল থাকলে আপনি ধরিয়ে দিন, এরপর আপনার। ধন্যবাদ। আমি ব্যারিস্টার ফজলুল তাপস, মাননীয় মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন, তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আমাদের জন্মদিন জয় আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে লিংক করার জন্য। আমি একটু বলতে চাই যে আমাদের একটা প্রোগ্রাম নিশ্চয়ই মাননীয় মেয়র মহোদয় জানেন যে আমরা গণশুনানি করে থাকি বিভিন্ন জেলাতে, বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে, উপজেলাতে। আমরা যেমন চট্টগ্রাম, হ্যালো, হ্যাঁ, আমরা চট্টগ্রামে আপনার একটা গণশুনানি করেছি আমরা সিটি কর্পোরেশনকে নিয়ে। সেখানে আমরা 69টি অভিযোগ পেয়েছিলাম, 69টি। মাননীয় মেয়র আজম নাসিরউদ্দিন সাহেব সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি এর প্রতিটির উত্তর দিয়েছিলেন। তা আমরা সেই উত্তরে খুব বেশি একটি সন্তুষ্ট হতে পারিনি। তারপরেও আমাদের কাজগুলো কিন্তু চলছে। এরপরে আমাদের কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আমাদের গণশুনানি নেওয়ার কথা ছিল। গণশুনানি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সংশ্লিষ্ট যে সমস্ত সেবা প্রত্যাশী ব্যক্তিগণ তাদের কাছ থেকে তারা সেবা বঞ্চিত হয়ে যে সমস্ত অভিযোগগুলো করে থাকে, সেই অভিযোগের ভিতরে আমরা এই গণশুনানিগুলো করে থাকি। এই দক্ষিণ এবং উত্তর এই দুটো সিটি কর্পোরেশনে আমরা তারিখ নির্ধারণ করে ফেলেছিলাম। ইতিমধ্যে নির্বাচনের সময় এসে গেল, যার জন্য আমরা আর এখানে সেই গণশুনানি করতে পারিনি। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা অচিরেই এই দুটো ইয়েতে মেট্রোপলিটনে আমরা গণশুনানি করব। কারণ গণশুনানি করলে আমাদের কাছে যে অভিযোগগুলো আছে এবং আসবে, আমরা বলার ডেট দেওয়ার পরে যখন আসবে, তখন মাননীয় মেয়র মহোদয় বুঝতে পারবেন যে আসলে এই সিটি কর্পোরেশনের মধ্যে
কি কি অনিয়মগুলো আছে এবং কি কি অনিয়মগুলো ইতিপূর্বে হয়েছে। উনি যেভাবে উনি আসার সাথে সাথে 2 জন কর্মকর্তাকে সাসপেন্ড করলেন বা বরখাস্ত করলেন, এটা দুদক থেকে আমি কমিশনার হিসেবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা নিশ্চয়ই যে অভিযোগগুলি আমরা পেয়েছি বা উনি যে কারণে তাদেরকে বরখাস্ত করেছেন, আমরা তাদের বিরুদ্ধে অন্যান্য সম্পদের বিষয়ে আমরা অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। থ্যাংক ইউ কমিশনার স্যার। জাহাঙ্গীর ভাই, এবার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি, আপনারা কি পাচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জন্য ঘাম ছুটে গেছে আমাদের। আপনাকে আপনার কথা শুনবার জন্য আমরা আসলে মানে অধীর আগ্রহী ছিলাম, কিন্তু কানেক্ট করতে অনেক সময় লেগে গেল। আমি মনে করি আজকে সমস্ত গেস্ট সবাই খুবই গুরুত্বপূর্ণ অতিথি। আপনারা 2 জন জনপ্রতিনিধি, আমাদের একজন মিডিয়া ব্যক্তিত্ব, একজন দুদকের কমিশনার স্যার আমাদের সাথে আছেন। একটা খুব ইনফরমেটিভ একটি শো আমরা নিশ্চয়ই করবো। আমি ভাই, আমার খুব পছন্দের বড় ভাই। আমি কি আরেকটু যোগ করব বা আমাদের সম্মানিত স্যার অবশ্যই কমিশনার মহোদয় যে কথা বললেন এর প্রেক্ষিতে একটু যোগ করবো। জি ধন্যবাদ। জি, আমি আমিনুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই। এবং আমি একটু পরিষ্কার করি যে আমাদের তরফ থেকে কিন্তু দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে কোনো অভিযোগ নাই যে তারা কি করছে না করছে বা তারা কোনো ব্যবস্থা নিচ্ছে বা না নিচ্ছে, সেটা কিন্তু আমাদের কোনো বিষয় না। এটা দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, আইনগত স্ট্যাটুটরি কমিশন। সুতরাং তারা তাদের মতো করে তাদের ব্যবস্থা নিয়ে থাকবে। তারা তো সারা দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে তাদের কার্যক্রম। আমরা একটি সংস্থা, আমি মনে করি যে আমার সংস্থার দায়িত্বটা আমি নিজেই আমার কাঁধে নিব এবং সেভাবেই যাতে কোনো রকম দুর্নীতি লেশ না থাকে সেদিকে আমাকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ঢাকাবাসী আমাকেই রায় দিয়েছে, আমাকেই দায়িত্ব দিয়েছে, সুতরাং এই দায়িত্বটা আমাকেই বহন করতে হবে। আমি আরেকটি বিষয় পরিষ্কার করি যে শুধু দুর্নীতি নয়, যে কোনো গাফিলতি, অবহেলা, সংস্থার অর্থ অপচয়, সংস্থা বলতে এটা সরকারি সংস্থা, সেই প্রেক্ষিতে কিন্তু রাষ্ট্রের ক্ষতি এবং রাষ্ট্রের অর্থ অপচয় হয়ে থাকে। আপনারা লক্ষ্য করবেন যে আমরা মশক নিধন কার্যক্রম আরম্ভ করেছি। প্রথম দিনই আমি লক্ষ্য করলাম যে একজন মশক কর্মী যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই মশকের ঔষধগুলো সে না ছিটিয়ে সে অল্প কিছু দূর গিয়েই সেটা নর্দমায় ফেলে দিয়ে তার কাজ সম্পাদনের একটি মানে তিনি দেখাতে চাইলো যে তার কাজ সম্পাদন হচ্ছে। আমরা কিন্তু অপেক্ষা করিনি, সাথে সাথে তাকে অপসারণ করা হয়েছে। সুতরাং আমার বার্তাটি খুব পরিষ্কার যে কোনো রকম অবহেলা, গাফিলতি, দুর্নীতি, অপচয় কোনোটাই বরদাস্ত করা হবে না। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অসাধারণ ভাবে আপনার কাজটি শুরু করেছেন। আমি তো তুষার ভাইয়ের কাছে আসবো, এর আগে একটু মাননীয় মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন জাহাঙ্গীর আলম ভাই, আপনার তো অনেক ফ্যান ফলোয়ার, প্রচুর কমেন্টস আসছে আপনাকে ঘিরে, আপনাকে অনেক মানুষ পছন্দ করে। আপনার এলাকাটি একটি ঘন বসতিপূর্ণ এলাকার মেয়র আপনি। আমার মনে হয় যে আপনার মেয়রের যে এলাকা, সেই এলাকায় যত মানুষ আছে নিউজিল্যান্ডের অর্ধেক বা নিউজিল্যান্ডের সমান সম্ভবত। আপনার কেমন লাগে এত সংখ্যক মানুষের মেয়র হওয়ার অভিজ্ঞতাটা কেমন? আসলে আমি আগে তাপস ভাইকে ধন্যবাদ দেই, উনি নতুন হিসাবে ঢাকার দক্ষিণের সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন। এটি কঠিন চ্যালেঞ্জ, সেই হিসাবে আমার বিশ্বাস এই কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করি আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় নেতা জনাব ব্যারিস্টার ফজলুল তাপস ভাই মেয়র, উনি কাজটি সম্পূর্ণ করবেন। এবং দুদকেরও এখানে যিনি দায়িত্বে আছেন এবং আমাদের একজন ডাক্তার ভাই এবং উপস্থাপক যারা আছেন, যারা সবাই সমাজের দায়িত্বশীল ব্যক্তি, সেই হিসেবে আমি মনে করি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এটি মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে দিয়েছেন। আপনারা জানেন ঢাকার পাশে একটি বিকল্প যদি শহর হয় তাহলে মানুষ গ্রামের থেকে যে শহরে যে আলো বাতাস সেটা পাবে। এগুলো একেবারে ইউনিয়ন পরিষদ ছিল, অপরিকল্পিত নগরায়ণ যাকে বলে, সেটার মধ্যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এবং যেখানে ভাসমান লোক এবং বিভিন্ন পেশার মানুষ এখানে কাজ করে এবং তারা অনেক সময় চলে যায় এবং আসে।
সেই হিসাবে আমরা ঢাকার পাশে গাজীপুরের মানুষ আমরা একটি চ্যালেঞ্জের মোকাবেলায় নিয়ে এখন যেমন করোনা এবং ডেঙ্গু এবং সামাজিক যে মানুষের একটা নিরাপত্তা, মানুষের যে শহরমুখী হওয়া এবং শহরে বসবাস করার, সেইগুলো আমাদের মধ্যে অনেকেরই নাই বললে চলে। কিন্তু আমরা নাই থেকেই শুরু করেছি। আমরা একটি পরিকল্পিত নগর করার জন্য স্বপ্ন দেখেছি, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ শুরু করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের এখানে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট দিয়েছে, এগুলো যেন দ্রুত মানুষের কল্যাণের জন্য যেন করা যায়। সেই জন্য আমরা একসাথে মাস্টার প্ল্যান, আরেক সাথে আমাদের যে মানুষের যে প্রাথমিক পর্যায়ে যেসব সমস্যা, এগুলো কিভাবে সমাধান করা যায়। আপনারা জানেন যদিও প্রশাসনিক এগুলা অনেকটুকুই দূরত্ব এবং কাছের অবস্থান থাকে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টেই আমাদের থেকে আলাদা অনেকটুকুই আছে। যদিও সিটি কর্পোরেশনকে যখন মানুষ ভোট দেয়, মেয়র এবং কাউন্সিলরকে, তখন সবগুলা কাজ করার জন্য কিন্তু মানুষ তারা বিশ্বাস করে এবং মেয়র কাউন্সিলররা সেই কাজটি করবে। তো আমরা দায়িত্ব আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখন যেমন আমাদের ল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলা, সরকারের বিভিন্ন অন্যান্য মন্ত্রণালয়, সেইগুলো তারা দেখভাল করছেন। আমরা চাচ্ছি ভবিষ্যতে এগুলো যেন পরিকল্পিত শহরের জন্য সকল ডিপার্টমেন্ট যদি একসাথে, মেয়র এবং কাউন্সিলররা যদি এবং সরকারের অন্যান্য প্রতিনিধি যারা আছে যদি একসাথে কাজটি করা যায় এবং শহরের যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে, মানুষ কিন্তু সেই শহর হিসেবে দেখতে পারবে। সেজন্য আমি মনে করি বর্তমান যে অবস্থা, আমাদের একটা জলাবদ্ধতা আছে, বৃষ্টি আছে, এটা একটা যেমন কঠিন চ্যালেঞ্জ। দ্বিতীয়ত আমাদের রাস্তাঘাট গুলো সবই মালিকানা, প্রত্যেক মালিকের এগুলো জমি, রাস্তা সবাই 100 ফিট জায়গা দিয়ে চলতে চায়, কিন্তু বাসার সামনে যার যার 5 ফিট 3 ফিটের বেশি তারা কেউ ছাড়তে চায় না, এটি একটি সমস্যা। তারপরে তো আমাদের গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলো আছেই। সেই হিসাবে আমরা মনে করি না, আমরা কাজটা শুরু করেছি, কাজটা একটা দেখার মতন অবস্থান যেন হয়, সেই কাজটি আমরা করতে চাই। সেজন্য আমরা যেই আমাদের যারা অভিজ্ঞ লোক আছেন তাদের সহযোগিতার মাধ্যমে একটি পরিকল্পিত শহর করার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করেছি। সেই হিসেবে যেহেতু ঢাকা আমাদের পাশে, ঢাকা থেকে আমরা অভিজ্ঞতা নিব, ঢাকার মানুষের সহযোগিতার পাশাপাশি যেহেতু আমাদের তাপস ভাইয়ের আছেন এবং অন্যান্য যারা অভিজ্ঞ লোক আছেন, যদি আমরা একসাথে করতে পারি তাহলে একটি পরিকল্পিত শহর মানুষ উপহার পাবে। যতই গণবসিত হোক, আমরা মানুষকে একটা বাসযোগ্য শহর দেওয়ার জন্য চেষ্টা করছি। যেটা শপথ নিয়ে আসছি সেটা আমরা মনে করি আওয়ামী লীগ এবং আমাদের যে গার্জিয়ান মাননীয় প্রধানমন্ত্রীর যে সহযোগিতা আছে, আমরা যদি একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমাদের নাগরিকরা সেটা সুফল পাবে। সেই আশা এবং ভরসা নিয়ে কাজটা ধরেছি। প্রথম পর্যায়ে হয়তো বা এলোপাথারি মনে হতে পারে, অনেক মানুষ কষ্ট করছে রাস্তাঘাট থেকে শুরু করে। জি জাহাঙ্গীর ভাই, আপনার কথাটা আবার আটকে গেল, আমরা আবার আপনাকে কানেকশনে নিচ্ছি। আমরা তুষার ভাই আপনার কাছে তো আসবো, আপনি হচ্ছেন এখানকার প্রধান উপস্থাপক। আমি এতক্ষণ আসলে আপনার সহকারীর কাজটা করে গেলাম। তা আমি শুধু তাপস ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আপনার হাতে বলটা দিয়ে দিতে চাই। তুষার ভাই, তাপস ভাই, আপনি এমন একজন মানুষ, এমন একটি রাজনৈতিক পরিবারের সন্তান, যে সন্তানের পেছনে একটি বড় রাজনৈতিক ঐতিহ্য আছে। আপনি আপনার বাবার জন্য আপনি লড়াই করেছেন, আইনি লড়াই, এবং আপনি সেই লড়াই করে আপনি সন্তান হিসেবে যোগ্য সন্তানের পরিচয় দিয়েছেন। আপনি আজ ঢাকার দক্ষিণের পিতা হয়েছেন নগরবাসীর, নগরের অনেক মানুষের অনেক চাহিদা আপনার কাছে। কিন্তু এই সিটি কর্পোরেশন গুলোর মেয়র হওয়ার সবচেয়ে অসুবিধা হচ্ছে যে সিটি কর্পোরেশনের কাজ করতে গেলে সবাইকে লাগে, পুলিশকে লাগে, ওয়াসাকে লাগে, বিদ্যুৎকে লাগে। সব সমস্যার জন্য সিটি কর্পোরেশনের মেয়রকে দোষ দেয় নাগরিকরা, কিন্তু মেয়রের আন্ডারে তো কিছুই না, সমস্ত আলাদা আলাদা প্রতিষ্ঠানের আন্ডারে। এটি তো সমন্বয় করা খুবই কঠিন কাজ। সিটি কর্পোরেশনের ক্ষমতা নিয়েও আপনার সাথে এর আগে কথা হয়েছিল। এইখানে ক্ষমতাটা আসলে সবার সাথে আপনার ভাগাভাগি করে নিয়ে আপনার কাজ, আপনার পারপাস আপনাকে সলভ করতে হয়। সেটা আসলে কতটুকু কঠিন জনগণের প্রত্যাশা পূরণ করা, এই বিষয়টি আপনার কাছে প্রশ্ন। আমি তুষার ভাইয়ের কাছে এই প্রশ্নটা দিয়ে আপনি তুষার ভাইয়ের হাতে বলটা দিলাম। তুষার ভাই, আপনি এগিয়ে নিয়ে যান। তুষার ভাই বলবেন না আমি বলবো? না, ভয় নাই, আপনি বলবেন। আমি তুষার ভাইয়ের কাছে বলটা দিলাম, উত্তরটা তাপস ভাই শুরু করেন, তুষার ভাই তারপরে আপনার থেকে কেড়ে নিবে কথা। আচ্ছা, আমি কেড়ে নিতে পারি, কিন্তু আমি জয়ের কাজটা করে দিতে পারবো না।
জয়ের কাজটা জয়ই করবে, আমি আছি তোমার সাথে। না, আপনি কিছু যোগ করবেন আজকে তারপরে আমি বলবো, সহজ- নাকি আমি না না না, আপনি বলেন, আপনি বলেন জি। আহ, মেয়র, আপনি বলেন। বিষয়টা এরকম যে 2009 সালে যে আইনটা হয়েছে, সেই আইনটাতে সিটি কর্পোরেশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। আগের আইনটা হয়তো বা আমি অতটা আমার নখদর্পণে নেই, তবে এই 2009 আইনে যে কার্যাবলীগুলো দেওয়া হয়েছে, সেখানে অনেক অংশে মূল পরিকল্পনা, শহরকে গড়ে তোলা, শহরের কাজগুলো, সেবাগুলো ঢাকাবাসীকে বা জনগণের কাছে তুলে ধরা, এগুলো মূল কাজই হলো সিটি কর্পোরেশনের। এখন আমাদের দেশে যেটা হয়ে থাকে যে অনেকগুলো সংস্থা হয়ে গেছে এবং তাদেরকেও কিছু কিছু কার্যাবলী দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সে সকল সংস্থা দীর্ঘদিন এই তাদের সেই নির্ধারিত কার্যাবলীর বাইরে গিয়েও অনেক কিছু করে আসছে। সুতরাং তাদের একটা ধারণা যে ওগুলো তাদের, এবং তারা সেভাবে হয়তো বা জনগণ সেটাও দেখে আসছে। কিন্তু জনগণের প্রত্যাশা কিন্তু যে একটি ওয়ান স্টপ সার্ভিসের মতো, যে ঢাকা সিটি কর্পোরেশনই সব সেবাগুলো দিবে, সব দায়িত্ব পালন করবে। আইনগতভাবে সেটা কিছুটা সম্ভব, কিন্তু সব অবশ্যই সম্ভব না, এখনো অনেক কিছু বাকি রয়েছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে ঢাকা শহরে যে ট্রাফিক সিগন্যাল গুলো, লাইট গুলো, এইগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো লাগানো, এগুলো ব্যবস্থা করা, সেটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। কিন্তু সেটা পরিচালনা করার আবার ট্রাফিকের দায়িত্ব, পুলিশের ট্রাফিক যেই বিভাগ আছে তাদের দায়িত্ব। এখন আমি সুন্দর লাইটিং লাগালাম, আধুনিক সব লাইট লাগালাম, কিন্তু সেখানে দেখা গেল যে সেই লাইট ব্যবহার না করে ট্রাফিক পুলিশ তার হাত ব্যবহার করে সেই সিগন্যাল পরিচালনা করলো, তাহলে আমার সেই লাইট লাগানোটা কোনো মানে কাজে আসলো না। বরং জনগণ দেখবে যে এত আধুনিক লাইট লাগানো হলো, এটা মনে হয় এখানে কোনো মানে লোক দেখানোর জন্য করা হয়েছে, বা এটা টাকা নষ্ট করার জন্য করা হয়েছে, এরকম একটি জনগণ একটি মনে করতে পারে। তো এরকম কিছু বিষয় রয়েছে। তো এগুলো আসলে আমরা অবশ্যই পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে বসবো সরকারের নীতি নির্ধারণীদের সাথে, এবং যাতে করে আমরা সেগুলোকে কার্যকর করতে পারি। তবে আমি প্রথমত মনে করি যে যেই সেবাগুলো নির্ধারিত আছে সিটি কর্পোরেশনে, সেই সেবাগুলোকে আমরা আগে জনগণের দোরগোড়ায় সুষ্ঠুভাবে পৌঁছে দিতে চাই। তাতে জনগণের যখন আস্থা হবে, এবং সরকারেরও আস্থার একটি বিষয় রয়েছে যে না, আমরা সুষ্ঠুভাবে আমাদের দায়িত্বগুলোকে পালন করতে পারছি, তখন আমার মনে হয় যে এই তাদের সাথে আমাদের বার্গেনিং পজিশনও বেটার হবে, আমরা দেন দরবারও করতে পারবো এবং আমাদের কার্যক্রমগুলো আমরা বুঝে নিতে পারবো। এখানে একটি বিষয়, আরেকটি ছোট্ট বিষয় উল্লেখ করি, যেমন সুপেয় পানির দায়িত্ব, এটা কিন্তু সিটি কর্পোরেশনকে দেয়া আছে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে ওয়াসা করে আসছে। আবার নর্দমার দায়িত্ব সিটি কর্পোরেশনের আছে, কিন্তু দীর্ঘদিন ধরে ওয়াসা তাদের কিছু নর্দমার কাজ করে আসছে। তো এরকম অনেকগুলো কিছু ওভারল্যাপিংও আছে, কিন্তু আমি মনে করি যে এগুলো পর্যায়ক্রমে আমরা এগুলোর পরিষ্কার মানে বিষয়গুলোকে আমরা সুনির্দিষ্ট করতে পারবো। যেমন আরেকটি উদাহরণ দিই আপনাকে, যেমন এই যে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা হাতে নিয়েছি, তো সেখানে মশকের যেই উৎস, সেই উৎসটা দেখা যায় যে বিভিন্ন জলাশয়গুলোতে সেখানে মশকের উৎসটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা উদ্যোগ গ্রহণ করেছি, আগামী রোববার থেকেই সেটা উদ্বোধন করব। এখন ঢাকা শহরে আমাদের যে দক্ষিণের আওতায় অনেক জলাশয়, এবং এগুলো কিছু আপনার গণপূর্ত সেগুলো পরিচালনা করছে বা তাদের আয়ত্তে রেখেছে, আবার কিছু আছে পানি উন্নয়ন বোর্ডের, কিছু আছে ওয়াসার। কিন্তু আইনগতভাবে ঢাকা শহরের সকল জলাশয়, উন্মুক্ত জলাশয় বলেন, খাল বলেন, এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের। তো এখানে আবারও কিছু ওভারল্যাপ আছে, আর এত জলাশয় আছে যে বাস্তব ভিত্তিক আমরা কতটা পরিষ্কার করতে পারবো বা সেটা একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা প্রচেষ্টা নিচ্ছি, ইনশাল্লাহ একটি বড় অংশ আমরা করতে পারলেও সেটার সুফলটা ঢাকাবাসী পাবে। এরকম অনেকগুলো বিষয় রয়ে গেছে, কিন্তু আমি আশাবাদী যে পর্যায়ক্রমে এগুলো আমরা ধীরে ধীরে এগুলো ব্যবস্থা করতে পারবো। তবে আমি প্রথমত 5টি, যে আপনার খেয়াল আছে যে 5টি রূপরেখার আওতায় আমি আমার নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম,
সেই 5টি রূপরেখার আওতায় আমরা এখন 5টি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছি। আইনগতভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 28টি মূল কাজ, এই 28টি মূল কাজের সাথে আরো আনুষঙ্গিক অনেক কাজ রয়েছে, সব মিলে 100-র উপরে কাজ হবে। কিন্তু আমরা 5টি খাতকে আমরা বাছাই করেছি, যে প্রথমত ঢাকাবাসীকে 90 দিনের মধ্যে যে সুযোগ সুবিধা আমরা দিব মৌলিক সেবাগুলো, তার মধ্যে 5টি খাতকে আমরা ধরেছি। প্রথমত আমার মশক নিধন, এবং দ্বিতীয়ত না, তবে সর্বপ্রথমই আসলে আমাদের যে এখন যে মহামারীটা চলে এসেছে করোনা ভাইরাসে, সে মহামারীর আওতায় স্বাস্থ্য সেবাটা ঢাকাবাসীর জন্য সুষ্ঠুভাবে পায়, সেটাই আমাদের সবচেয়ে প্রথম অগ্রাধিকার। এর পরবর্তীতে এবং তার আওতায় জনস্বাস্থ্য এবং যেটাকে বলে প্রাইমারি আরবান হেলথ কেয়ার, এটাকে আমরা ঢেলে সাজাচ্ছি যাতে করে ঢাকাবাসী তাদের স্বাস্থ্য সেবাগুলো পায়, এবং মশক নিধনকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এর পরবর্তীতে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিচ্ছি, এটাও আমরা কর্মপরিকল্পনা প্রণয়ন করছি, কিছুদিনের মধ্যে এটা আমরা কার্যক্রম আরম্ভ করতে পারবো। আমরা রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং দখল মুক্ত করার কার্যক্রম হাতে নিব, যেখানে বাতি বা রাস্তার বাতি সহ সেগুলোকে আমরা নিশ্চিত করব, এবং আমাদের যানজট নিরসনে আমরা কার্যক্রম হাতে নিব। এইভাবে আমরা আমরা অগ্রাধিকার দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যাতে করে আমার একটি নির্বাচনী ইশতেহার একটা মূল বিষয় ছিল যে 90 দিনের মধ্যে যাতে করে মৌলিক সেবাগুলো আমরা নিশ্চিত করতে পারি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুষার ভাই, আপনি এখন কথা বলবেন, তবে আপনার কাছে একটি প্রশ্ন আসছে, যে একজন লিখেছেন মোহাম্মদ মোজাম্মেল হক মোজেম, যে আপনি সংবাদ সম্মেলন করে ডাক্তারদের সেফটি ইকুইপমেন্টের কথা বলেছেন, সেজন্য ডাক্তাররা সেফটি ইকুইপমেন্ট না পাওয়া পর্যন্ত সেভাবে সেবা দেয়নি। এখন তো সেফটি ইকুইপমেন্ট আছে, তারপরও ডাক্তাররা সেভাবে সেবা দিচ্ছেন না কেন? এখন কেন কথা বলছেন না? এরকম একটি প্রশ্ন এসেছে। আমি প্রশ্ন উত্তরটা দিয়ে দিই। এটা সম্পূর্ণ একটা ভুল, অসত্য তথ্য। আজকে এখানে মেয়র সাহেব আছেন, মেয়র সাহেব যখন তার কোনো সমস্যা উপলব্ধি করেন, তিনি কিন্তু সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে বলেন এবং চান। কেন চান? কারণ এটা তার জন্য প্রয়োজন। আজকে এখানে অন্য যারা আছেন তারাও কিন্তু যখন যে বিষয়টা প্রয়োজন সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানান। আমরাও এই জন্য এটা বলেছি যে এটা তো আর কোনো ব্যক্তিগত পোশাক না যে এই পোশাকটা পরে ডাক্তার সাহেবরা বেড়াতে যাবেন। আমরা এটা চেয়েছি কারণ এটা পরলেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এটার জন্য ডাক্তাররা চিকিৎসা দেন নাই, এই কথাটা সম্পূর্ণ ভুল। বরং এখনো পর্যন্ত প্রায় 30 জনের কাছাকাছি ডাক্তার শহীদ হয়েছেন, এবং আজকেও একাধিক ডাক্তার মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে একজন মহিলা চিকিৎসক আছেন যার 3টা ছোট ছোট বাচ্চা আছে, তার বয়সও 40-এর কম। এমন একজন নারী চিকিৎসক আজকে মৃত্যুবরণ করেছেন। ফলে এটা সম্পূর্ণ সর্বৈব একটি মিথ্যা অভিযোগ যে ডাক্তাররা কোনো চিকিৎসা দেন নাই। বরং ডাক্তাররা চিকিৎসা দিয়েছেন বলেই এখনো পর্যন্ত হাসপাতালগুলিতে কোভিড রোগীরা এবং নন কোভিড রোগীরা চিকিৎসা পাচ্ছেন। আজকে গাজীপুরের মেয়র সাহেব কেন মাস্ক আমদানি করেছিলেন? আজকে গাজীপুরের মেয়র সাহেব কেন পিপিই আমদানি করেছিলেন? কারণ তিনি এটা উপলব্ধি করেছেন যে এইটা হচ্ছে সরঞ্জাম, যে সরঞ্জাম থাকলে পরে রোগীদেরকে চিকিৎসা করা যাবে। আজকে এই সরঞ্জাম ছাড়া যদি কোনো ডাক্তার চিকিৎসা করেন, উনি শুধু নিজে আক্রান্ত হবেন সেটাই নয়, উনি আক্রান্ত হওয়ার পর 14 দিন পর্যন্ত অন্য রোগীদেরকে এটা দিতে থাকবেন, কারণ তিনি জানেন না যে তিনি আক্রান্ত হয়েছেন। ফলে এইটা রোগীদের প্রয়োজনে চাওয়া, এটা ডাক্তারের প্রয়োজনে চাওয়া না। ডাক্তার যদি নিজে বাঁচতে চাইতো তবে কিছুই চাইতো না, সে বাসায় চলে যেত অথবা চাকরি ছেড়ে দিত। ফলে যারা এইসব বলছেন তারা হয় অসত্য কথা বলছেন অথবা তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। যারা এইসব কথা বলছেন তারা সরকারকে আসলে ব্যর্থ করতে চান, কারণ তারা চান যে সরকার এইসব বিষয়ে মনোযোগী না হোক, সরকার এগুলো না জানুক, সরকারকে এগুলো না জানানো হোক, তাহলে এই দেশে অস্থিতিশীলতা তৈরি হোক। আজকে কেন এই নির্বাচিত প্রতিনিধি গাজীপুরের তিনি কেন মাস্ক এনেছেন, তিনি কেন পিপি এনেছেন? কারণ তিনি এটা প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। আজকে সরকার কেন মাস্ক পিপি এটার প্রতি মনোযোগী হলেন? যদি এই কথাটা ভুলই হতো, কারণ তারাও এটার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেছেন। আজকে সারা পৃথিবীতে মাস্ক এবং পিপি সংকট। আজকে ইংল্যান্ডে, আমেরিকাতে পর্যন্ত মাস্ক পিপির জন্য মানুষকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ফলে আমাদের মতো দরিদ্র দেশে আমরা যদি আগে থেকে এটা না বলি, তাহলে এখনো পর্যন্ত আপনারা মাস্ক পিপি পেতেন না।
বরং আমরা এটা বলেছি যাতে মানুষের উপকার হয়। বলে এইসব কথা যারা বলেন এখানে এসে, তারা অযথা অভিযোগ করার জন্য অভিযোগ করেন, এবং তারা আসলে সরকারের এবং জনগণের ভালো চান না। আমরা বরং চাই যে জনগণের উপকার হোক এবং সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। আজকে যদি আমি মেয়র সাহেবের কাছে গিয়ে কোনো একটা সমস্যার কথা বলি, এটা এই জন্য বলি না যে আমরা তাকে ব্যর্থ প্রমাণ করতে চাই, আমরা বরং এই জন্য বলি যে তার কাছে বললেই সমস্যাটা সমাধান হবে। বলে আমরা সমস্যার সমাধানের জন্য বলি। আমরা তো ব্যর্থতা হলে কি হতো, ব্যর্থতা প্রমাণ করার জন্য হলে লোকজন চুপ করে বসে থাকবে, তারপরে গন্ডগোল লাগলে পরে গিয়ে বলবে যে হ্যাঁ হ্যাঁ এটা করে নাই ওইটা করে নাই। আমরা তো সেটা করি নাই, আমরা বরং আগে থেকে বলার চেষ্টা করেছি। এবং ওই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি নিজেও এই কথাটার সঙ্গে একমত হয়েছিলেন যে এটা প্রয়োজন। না হলে পরে আজকে দেখেন যে ডাক্তাররা মারা যাচ্ছেন, যারা মারা যাচ্ছেন 51 থেকে 60 বছর বয়সী লোক বেশি মারা যাচ্ছেন। আজকে এই সরকারের নেতৃত্ব যারা দিচ্ছেন, আজকে বড় বড় জায়গায় যারা বসে আছেন, তাদের সবার বয়স 50-এর উপরে অথবা 50-এর কাছাকাছি। 50 থেকে 60-এর মধ্যেই বাংলাদেশের বেশিরভাগ লোক বড় পদগুলিতে আসীন হয়। আজকে সচিবদের বয়স 50 থেকে 60-এর মধ্যে, আজকে সংসদ সদস্যদের বয়স 50 থেকে 60-এর মধ্যে, আজকে বড় বড় যারা অফিসার দায়িত্বে আছে তাদের বয়স 50 থেকে 60-এর মধ্যে। আজকে তাদের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি। এই কথাগুলি আগের থেকে আমরা বলেছি। সংবাদ সম্মেলনে আমি এটাও বলেছিলাম যে আমাদের বয়স্কদেরকে বাঁচাতে হবে, আমাদের যারা আমাদেরকে নেতৃত্ব দেন, যারা আমাদেরকে গাইডেন্স দেন, তাদেরকে বাঁচাতে হবে। ফলে এই কথা বলে তো আমরা কোনো ভুলই করি নাই, বরং আমি মনে করি এই কথাটা আমরা বলেছি, আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সব দিকে মনোযোগ থাকবে আশা করা উচিত না, বরং এটা বলে আমরা মনোযোগটা আশা করেছি, এবং যে কারণে আজকে মনোযোগটা এসেছে। এবং আপনারা দেখেছেন যে এটার অভাব অনেকাংশে পূরণ করার চেষ্টা করা হয়েছে, পরিপূর্ণভাবে এখনো পূরণ করা যায় নাই, কিন্তু এটা হবে বলে আমরা আশা করি। এবং অভাব কিছু থাকবে, কিন্তু এই জন্য তো আর একেবারে এই জিনিসটা দরকার নাই এইভাবে তো চলা যাবে না। বাংলাদেশে মাত্র 85,000-এর মতো চিকিৎসক এখন চিকিৎসা দেয়, তার মধ্যে সরকারি চিকিৎসকের 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগের 1 ভাগ চিকিৎসকের কাছে দেশের অধিকাংশ লোক যান। ফলে এই 22-23 হাজার চিকিৎসকের জন্য আমাদের অবশ্যই এটা নিশ্চিত করতে হবে, এই জন্য আমরা বলেছিলাম। আর এটা আমি উত্তরটা দিয়ে দিলাম, যদিও একটু লম্বা উত্তর হয়েছে। আর আজকে মেয়র সাহেব যেটা বলেছেন, এটা কিন্তু একটা বিরাট সমস্যা। মেয়ররা যখন দায়িত্ব নেন, তারা একটা বড় জায়গার দায়িত্ব নেন। ঢাকা শহরের অর্ধেকের দায়িত্ব তাপস সাহেবের। আজকে গাজীপুরের মতো একটা বিরাট জায়গা যেখানে একটা শিল্পাঞ্চল, সেটার দায়িত্ব জাহাঙ্গীর সাহেবের। আজকে সেই শিল্পাঞ্চলে যদি অসুখ ছড়িয়ে পড়ে, ডেঙ্গি হয়, তারপরে কোভিড হয়, কে ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ, এবং ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এবং আজকে মেয়রদের যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে তাদের অনেক সেবা দেওয়ার একটা দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সেবা দেওয়ার জন্য তাদের যে কন্ট্রোলটা দরকার, সেই কন্ট্রোলটা তাদের হাতে থাকে। ফলে তাদেরকে এইখানে সেইখানে বিভিন্ন জায়গাতে গিয়ে তদবির করতে, তাদেরকে গিয়ে অনুরোধ করতে হয়। আমি মেয়র আনিসুল হকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, সেখানে দেখেছি যে তাকেও এই কাজটা করতে হয়েছে। কারণ ড্রেন একজন বানাচ্ছে, ড্রেনের ট্যাক্স আরেকজন নিচ্ছে। যে ড্রেন আপনি মেরামত করছেন, সেই ড্রেন আরেকজন ট্যাক্স নিচ্ছে। অথবা আপনি যে ড্রেনের জন্য পয়সা খরচ করেছেন, সেই ড্রেন আরেকজন খুঁড়ে রেখে যাচ্ছে। আপনি যে রাস্তাটা তৈরি করে দিলেন আপনার সিটি কর্পোরেশনের পয়সা দিয়ে, বিদ্যুৎ বিভাগ এসে সেটা খুঁড়ে ফেলছে। এটা হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে কাজের সমন্বয়হীনতার ফলে দ্বিগুণ অর্থ খরচ হয়। অনুমতি নিলেও যদি একটা তৈরি রাস্তা কেটে সেটাকে আবার মেরামত করা হয়, তাতে তো অর্থ অপচয় হচ্ছে। এই অর্থটা অন্য জায়গায় খরচ করা যেত। ফলে আজকে কিন্তু আমি মনে করি এটা একদম যুগের দাবি, এবং এটা নিয়ে আমাদের কথা বলা উচিত, যাতে মেয়রদেরকে আমরা আরো ক্ষমতায়িত করতে পারি। কাউকে ক্ষমতায়িত করা মানে কিন্তু তাকে কোনো রাজত্ব দিয়ে দেওয়া, কাউকে ক্ষমতায়িত করা মানে হচ্ছে তাকে কাজের জন্য আরো বেশি দায়িত্ব দিয়ে দেওয়া, এবং তারপরে আমরা বেশি করে জবাবদিহি চাইবো যে আমরা মেয়রদেরকে এত ক্ষমতা দিয়েছি, এবার আপনারা আরো বেশি জবাবদিহি করেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেটা তাপস বলেছেন একটু আগে, যে ট্রাফিক বাতিটা উনি বসান, কিন্তু এটা জ্বালায় নিভে আরেকজন। ফলে সে যদি এটা জ্বালানো নিভানো না করে, এই বাতিটা তো পড়েই থাকে, এটা অপচয় হয়, এটা নষ্ট হয়ে যায় এবং বদনাম হয়। শহরের যানজটের জন্য মেয়রকে দায়ী করা হয়, শহরের জলাবদ্ধতার জন্য মেয়রকে দায়ী করা হয়, শহরে মশা বাড়লে মেয়রকে দায়ী করা হয়। কিন্তু আমরাও যে আমাদের ছাদ পরিষ্কার করি না, আমরাও যে আমাদের বাড়ির আশেপাশের জায়গাটা পরিষ্কার করি না, আমরা যে প্ল্যান মেনে 2 বাড়ির মাঝখানে জায়গা রেখে বাড়ি তৈরি করি না, এই কথাগুলোও কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদেরকে সহায়তামূলক মানসিকতা নিয়ে নিজের দাবি দেওয়ার কথা বলতে হবে। আমি যদি আমার জনপ্রতিনিধির কাছে, মেয়রের কাছে আমার দাবির কথা বলতে না পারি, তাহলে আমি কেন তাকে ভোট দিলাম? আমি তো এই দাবির জায়গাটাই চেয়েছি। আমি তো চেয়েছি যে আমার কথা একজন কেউ শুনবে,
নাগরিকের দায় দায়িত্ব একজনকেও নিবে। ফলে আমি মনে করি যে আমাদের এখন একটা দাবি করা উচিত নাগরিকদের যে আমাদের মেয়রদেরকে আরো ক্ষমতা দিতে হবে। এই যে দুর্নীতি যে উনি বরখাস্ত করে দিয়েছেন এইখানেই না, প্রয়োজনে ওনাকে এই দুর্নীতির বিচার করারও একটা জায়গা দিতে হবে যাতে উনি শাস্তিও দিতে পারেন সাথে সাথে। এবং আমি এটা আমিনুল ইসলাম সাহেবকে বলবো যে বরখাস্ত করে দিয়েছেন, এটা একটা শাস্তি, চাকরি হয়ে গেল, কিন্তু উনি যে এতদিন দুর্নীতি করেছেন, অবৈধ সম্পদ যদি কিছু জোগাড় করে থাকেন, এটার বিচারটা কিভাবে হবে? বিচারটাও জরুরি, কারণ মেয়র সাহেব বরখাস্ত করে দিয়েছেন, এরপরে তো উনি বিচার করতে পারবেন না, উনি তো বিচারক না। আপনারা কি ব্যবস্থা করছেন এটা একটু বলেন। থ্যাংক ইউ। আমিনুল ইসলাম খুব ভালো কথা জি, খুব ভালো কথা বলেছেন আমাদের ডাক্তার আব্দুল তুষার সাহেব। ওনার কাজ উনি করেছেন, আসলেই তাই। কারণ আমি সবসময় একটা কথা বলি যে অফিসটি কেমন, অফিসারটি যেমন। তো যিনি এই অফিসের দায়িত্বে থাকেন তিনি তার অফিসটাকে কেমন চালাবেন প্রথম থেকে কিন্তু এর চেহারাটা বোঝা যায় তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। সেই কাজটি কিন্তু মেয়র মহোদয় শুরু করেছেন। আমরাও কিন্তু একইভাবে আমরা যখন যোগদান করেছিলাম, বর্তমান কমিশন যখন যোগদান করেছিলাম, আমরা কিন্তু 750 কর্মকর্তা কর্মচারীকে আমরা শোকজ করেছিলাম, প্রায় 50-এর ঊর্ধ্বে আমরা সাসপেন্ড করেছিলাম, এবং এর মধ্যে ইতিমধ্যে অনেকের চাকরি চলে গিয়েছে। দ্বিতীয় দিনে আমরা এই কাজটি শুরু করেছিলাম এবং তার ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। সুতরাং উনি যে মেয়র মহোদয় যাদের বরখাস্ত করেছেন, আমরা তাদের সম্পত্তি আমরা অনুসন্ধান করব, এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি। আমরা আইনের আওতায় আনবো এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব। এটা আমি আরেকটা কথা বলতে চাই এখানে, যেহেতু জনাব আব্দুল তুষার একজন ডাক্তার, শুধু আমার কিছু এখানে বলার আছে, এটা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি সেই কারণেই এই কথাটি আমি এখানে বলতে চাচ্ছি। আমি প্রায় 25টি থেকে 30টি সরকারি হাসপাতালে আমি গিয়েছি, ভিজিট করেছি আমি। সেখানে আমি যে অনিয়মগুলো পেয়েছি, সেই অনিয়ম আপনারা যদি কখনো নিজেরা আব্দুল তুষার হয়ে না, কারোর সাথে কথা বলে নয়, আপনারা যদি অন্যভাবে যান, তাহলে আমি যে চোখে দেখেছি আপনারাও ঠিক সেই চোখে দেখবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হাসপাতালগুলো আসলে কেমন চলে। হাসপাতালে স্টোরে ওষুধে ভরা, ওষুধের সয়লাব, মেশিনারিতে ভরা, কিন্তু মেশিন একটাও চলে না, ওষুধ একটাও দেওয়া হয় না। অথচ আপনার কাগজে কলমে কিন্তু ওষুধ দেওয়া নেওয়া হচ্ছে। আপনার স্টাফ নার্সের যে ওয়ার্ডে যে তার যে চেম্বারটা থাকে সেখানে ওষুধে ভরা, কিন্তু একটা ওষুধও দেওয়া হচ্ছে না আপনার পেশেন্টদেরকে। এগুলো আমরা চোখে নিজে গিয়ে দেখে এসছি। এরপরে কি আছে, এমার্জেন্সি ডক্টর। আমি কিন্তু একটা শুধুমাত্র একটা হাসপাতালের উদাহরণ দিচ্ছি না, এখানে আমি একাধিক হাসপাতালের কথা বলছি। এখানে এমার্জেন্সি ডক্টর উনি আসেননি, রেসিডেন্ট মেডিকেল অফিসার জানেন না, ছুটি নেননি, জানেন না, সিভিল সার্জন মহোদয় জানেন না। সেখানে বসে আছেন কে? রেসিডেন্ট আপনার এমার্জেন্সি ডক্টরের চেয়ারে বসে আছেন সেকমো, অর্থাৎ সেকমো বলতে যেটা আপনারা বোঝেন আর কি ডাক্তার ওটা বলতে পারবো না, কম্পাউন্ডার টাইপের। আর পাশে আপনার নার্সটা বসে আছে, আর পেশেন্টটা দাঁড়িয়ে লম্বা সেই সেকমোর কাছে এসে বর্ণনা দিচ্ছে, সেকমো করছে। এই অবস্থায় আমি পেয়েছি। আমি 11টার সময় পৌঁছেছি হাসপাতালে। আপনি এতগুলো অভিযোগ একসাথে বললে তো একসাথে উত্তর দেওয়া যাবে না। আজকে মনে হচ্ছে যে আমি হচ্ছে এই অনুষ্ঠানের প্রশ্নের লোক। না, আমি বলছি আমরা আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই যে এই স্যাকমো পদ সৃষ্টি করাটাই হচ্ছে একটা অন্যায়, যেটা সরকারি ভাবে হয়েছে। স্যাকমো আর ডাক্তার একই জায়গায় বসে চিকিৎসা দিতে পারবে কেন? আপনি আমাকে সেটা বলেন। দ্বিতীয় শ্রেণীর কর্মচারী কি আপনার সঙ্গে একই সাথে অফিস করে? আপনি না থাকলে পরে তাকে কেউ ডাক্তার বলে, অফিসার বলে ডাকতে পারে না। কিন্তু স্যাকমোরা ডাক্তার লেখেন এবং সেটার জন্য
আমরা বারবার ডাক্তাররা প্রতিবাদ করবার পরেও এটার জন্য কোনো সরকারি ব্যবস্থা নেওয়া হয় নাই। শুধু তাই না, প্রতিটি উপজেলায় আন্ডার স্টাফ 33 জন, 31 থেকে 33 জন ডাক্তার থাকার কথা, 7 থেকে 14 জন থাকে। এইটা হচ্ছে ব্যবস্থাপনার ত্রুটি। ম্যানেজমেন্ট ঠিক না করে আপনি ব্যক্তিকে কখনো দায়ী করতে পারবেন না। আজকে ম্যানেজমেন্ট ঠিক হলে পরে ব্যক্তিকে আপনি দায়ী করতে পারবেন। ঔষধ প্রদান করার দায়িত্ব কিন্তু ডাক্তারের না, ঔষধ প্রদান করার স্টোরও কিন্তু ডাক্তারের আন্ডারে থাকে না। এবং শুধু তাই না, নার্স এবং হাসপাতালের কোন স্টাফের উপরে ডাক্তারের কোনো কর্তৃত্ব নাই। মেয়র সাহেবদের যেমন ওয়াসার উপরে কোনো কর্তৃত্ব নাই, মেয়র সাহেবদের যেমন বিদ্যুৎ বিভাগের উপর কোনো কর্তৃত্ব নাই, মেয়র সাহেবদের যেমন রাস্তা কাটাকাটি রোডস এন্ড হাইওয়ের উপর কোনো কর্তৃত্ব নাই। ওইখানে যে ডাক্তাররা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসাররা চাকরি করেন, তাদের কোনো প্রশাসনিক ক্ষমতা নাই। আপনাদের উচিত ডাক্তারদেরকে প্রশাসনিক ক্ষমতা দিয়ে তারপরে এই প্রশ্নটা করা যে কেন ওষুধ দেওয়া হয় নাই, কেন স্যাকমো চেয়ারের মধ্যে বসে থাকে। কোন ডাক্তার যদি অন্যায় করে থাকে তদন্ত করে তার বিচার হতে পারে, কিন্তু একটা ব্যবস্থার মধ্যে যদি ত্রুটি থাকে, একটা ব্যবস্থার মধ্যে যদি ত্রুটি থাকে, অর্থাৎ আপনার চেয়ারে যদি আপনার অধস্তন একজন কর্মকর্তা ওই একই জায়গাতে বসে একই কাজ করার অধিকার তাকে দেন, তাহলে তো এটা হবেই। অ্যালোপ্যাথিক চিকিৎসা করার জন্য উপজেলা হাসপাতাল, সেখানে আয়ুর্বেদকেও পোস্টিং দেওয়া হয়েছে, স্যাকমোকেও পোস্টিং দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে বিশাল ত্রুটি আছে এবং সেইটা নিয়ে আমরা কথা বলেছি। শুধু তাই না, আমাদের বিএমডিসি অ্যাক্ট অফ 2010 যেটা পরে আরো সংশোধিত হয়েছে, সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া কোনো ব্যক্তি তার নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। অথচ স্যাকমোদেরকে ডিজি হেলথ থেকে চিঠি দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয় নামের আগে ডাক্তার লিখে। এটা কিভাবে হয়? এটা তো প্রশাসনিক ব্যর্থতা। সেই প্রশাসনিক ব্যর্থতা দূর না করে এটা কোনোভাবেই দূর করা যাবে না। এটা ব্যক্তিকে দোষী করে কোনো লাভ নেই। এটা ব্যবস্থা। আমি একটু যোগ করি, আমি একটা প্রশ্ন শেষ করি, তারপরে আপনি আসেন। আমি তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করি যে তাহলে আপনার এই যে হাসপাতালের যে অবস্থা আপনি যেগুলো বললেন, তাহলে এর তদারকিটা কে করবে আসলে বাস্তবে? সিভিল সার্জনের কাজটি কি? আমি বলি সিভিল সার্জনের কাজটি কি, সুপারিনটেন্ডেন্টের কাজটি কি, আরএমওর কাজটি কি? তাহলে আমাকে একটু বলেন। আরএমওকে হয় আপনি প্রশাসনিক দায়িত্ব দিবেন অথবা আরএমওকে চিকিৎসার দায়িত্ব দিবেন। চিকিৎসা আর প্রশাসন একসাথে চলতে পারে না। যেমন ড্রাইভারকে আপনি গাড়ি চালাতে দিয়ে গাড়ির মেরামতের দায়িত্ব তাকে দিতে পারেন না, গাড়ির বেচা কেনার দায়িত্ব তাকে দিতে পারেন না। ড্রাইভারকে আপনি শুধু গাড়ি চালাতে দিয়েছেন। আপনি যদি প্রশাসনিক দায়িত্ব কোনো ডাক্তারকে দেন, তাকে শুধু প্রশাসনিক দায়িত্ব দিবেন এবং তাকে প্রশাসনিক ভাবে ক্ষমতায়িত করে তাকে প্রশাসনিক পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিবেন। ডাক্তারদেরকে সিভিল সার্জন পর্যন্ত প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পরে তারপরে তাদের প্রশাসনিক ক্ষমতা থাকে না, যদি না তারা ডিজি হেলথে বদলি হয়ে না আসেন। এছাড়া তাদের হাতে আর কোনো প্রশাসনিক ক্ষমতা থাকে না। ডাক্তারদের গ্রেড 3 উপরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের যে ব্যবস্থা আছে তার উপরে। সারা বাংলাদেশে মাত্র 3টা পদ আছে, আমিনুল ইসলাম স্যার, দুর্নীতি দমন গ্রেড 1 পদ আছে মাত্র 3টা। তো ডাক্তাররা জানেই যে তাদের প্রশাসনিক কোনো সম্ভাবনা নাই সামনের দিকে যাওয়ার। যখন চাকরির মধ্যে তার সামনের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তখন একটা কর্মী হতাশাগ্রস্ত হয়। সিভিল সার্জন জানে যে এটাই তার শেষ পোস্টিং, এরপরে সে ডিজি হেলথে পোস্টেড না হলে তার আর কোনো প্রশাসনিক উন্নতির জায়গা নাই। প্রশাসনিক ডাক্তারি আর চিকিৎসা খাতের ডাক্তারি, এই দুইটাকে আলাদা করতে হবে। যে লোক রোগী দেখে তাকে যদি আপনি আবার প্রশাসনিক তুষার ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি তাপস ভাইয়ের আগে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে। আপনি বলছেন যে এই যে সামগ্রিক এই কাঠামোগত পরিবর্তন না আনলে এই সমস্যা থেকেই যাবে। তা আমার কথা হচ্ছে এই কাঠামোগত পরিবর্তন তো আর দুদক আনবে না, দুদকের কাজ করবে। দুদক দেখবে যে কোথায় সমস্যা, আর এই কাঠামোর পরিবর্তন করবে হচ্ছে সরকার। দুদক তার সমস্যার কথা, বা এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় এত অনিয়ম হলো, এত সমস্যা স্বাস্থ্য খাতে, এখন দুদক টের পাচ্ছে, টের পেয়ে দুদক কি অ্যাকশনে যাচ্ছে, এটা একটু স্যারের কাছ থেকে শুনতে চাই। আমরা কিছু দুদকের কাছ থেকে আমরা সুপারিশ আশা করি। সরকারকে দুদক সুপারিশ দিয়ে বলবেন যে দুর্নীতির কারণ একটা হচ্ছে অব্যবস্থাপনা, তাহলে দুদকের সুপারিশ পেয়ে সরকার নিশ্চয়ই একটা ব্যবস্থা কিছু করবে। কারণ দুর্নীতি শুধু দমন করাই দুদকের কাজ না, দুর্নীতির যেটা মূল কারণ সেটা দূর করার জন্য সরকারকে সুপারিশ দেওয়া, পরামর্শ দেওয়া, সরকারকে বলা যে এই কারণে দুর্নীতির জায়গা তৈরি হয়েছে, সেটা দূর করা দরকার। এগুলো কিন্তু দুদক করে। দুদক দুর্নীতি দুদকের কাজ,
তুষার ভাই যেটা হ্যাঁ, বললেন মানুষকে সেটা কি সতর্ক দুদকের কাজ? হ্যাঁ, জিজ্ঞেস করেন। হ্যাঁ, তাহলে তো আমরা আপনাদের উপর আমরা দায়িত্ব ইতিমধ্যে বর্তায়। অনেকগুলো, হ্যাঁ শিওর, আমরা ইতিমধ্যে অনেকগুলো মন্ত্রণালয়ে সুপারিশ দিয়েছি আমরা, এবং সেই অনুযায়ী সরকার কাজ করছে। তা নিশ্চয়ই আমরা যেহেতু আজকে ডাক্তার তুষার যেভাবে বললেন জিনিসগুলা, আমি ক্লিয়ার হলাম, এবং এই বিষয়টি আমরা কমিশনে আলাপ করব এবং সরকারের কাছে আমরা সুপারিশ দিব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। তাপস আমি- ভাই, আপনি বলতে যে চাচ্ছিলেন? আমি এটুকুই যোগ করতে চাই যে আসলে আমাদেরকে অনেক কিছুই ঢেলে সাজানো প্রয়োজন। আমি যেমন আমার 15 দিনের অভিজ্ঞতায় আমি একটু উপলব্ধি করেছি যে প্রশাসনিক সংস্কার ছাড়া সে সম্ভব না। তো আমি কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন আরেকটি বিষয় হলো যে তদারকিটা একদম টপ টু বটম করতে হবে। টপ টু বটম না করলে এই আসলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে আমার এই 15 দিনের অভিজ্ঞতায় আমি যে আবার ঘুরে ফিরে সেই কথায় আসতে হয় যে মশক নিয়ন্ত্রণের যে কার্যক্রম আরম্ভ করলাম, আমরা প্রায় 1100 মশক কর্মীকে আমরা দায়িত্ব দিয়েছি। সকালে আগে লার্ভিসাইডিং হতো, ঘুম ভাঙার আগেই জনগণ 8টার সময় দেখানো হতো সময়, 8 থেকে 1 ঘন্টার মতো তারা দিত বলে তাদের বক্তব্য। তার মানে কেউ কিন্তু দেখতো না যে আসলে লার্ভিসাইডিংটা হচ্ছে নাকি। আবার অ্যাডাল্টিসাইডিং, যেটা যে ধোয়া, ফগার মেশিনে ধোয়া দেওয়া হয়, সেটা ঠিক মাগরিবের আগে আগে যখন আসলে মশাগুলো উড়ে চলে যায় সেই সময় দেওয়া হতো 1 ঘন্টার মতো। সেই তারপরে তো আবার ঔষধের বিভিন্ন ভেজাল টেজাল এগুলো তো ছিলই। তো সেখানে আমরা করেছি সকাল থেকে 8টা না 9টা থেকে দুপুর 1টা, এবং দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6:30 বা মাগরিব পর্যন্ত এটা করেছি। তো সেটা করতে গিয়ে দেখলাম যে আজকে ইয়ে করলাম যে মাসক কর্মীকে দেওয়া হয়েছে দায়িত্ব এক জায়গায় একটি ওয়ার্ডে, সে গতকালও উপস্থিত হয়নি, আজকে উপস্থিত হয়নি। কিন্তু এই যে তদারকিটা কে করবে? এটা এই যে তদারকি করা হয়েছে বলে এটা পাওয়া গেছে, জানা গেছে, এবং তাকে আজকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। তো এই তদারকিটা খুব গুরুত্বপূর্ণ, যে চেইন অফ কমান্ডে যে চেইনটা থাকবে সেই চেইনটা প্রত্যেকটা ক্ষেত্রে তদারকি করতে হবে। আমি আরেকটি উদাহরণ দিই আপনাকে। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল প্রধান যে কর্মকর্তার বিভিন্ন বিভাগ আছে, অনেকগুলো বিভাগ আছে, প্রায় 25টা 30টা বিভাগ আছে। প্রত্যেকটা বিভাগের প্রধানের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পেশনে নিয়োগ করা হয় মন্ত্রণালয় থেকে, সরকারের মাধ্যমে। সরকারি কর্মকর্তা, ডেপুটি সেক্রেটারি এরকম র্যাঙ্ক বা ঊর্ধ্বতন র্যাঙ্কের কর্মকর্তারা সেখানে পেশনে নিয়োজিত হয়, এবং সেই পেশনে নিয়োজিত হয়ে তারা দায়িত্ব পালন করে। অনেক খুব ভালো ভালো কর্মকর্তা আছে, আমি সেটা বলছি না। কিন্তু আমার যে আইন বিভাগে বলা আছে পেশনে প্রধান আইন কর্মকর্তা হবে। এই গত 10 বছর 12 বছর ধরে সেখানে কোনো নিয়োগ নেই, কারণ মন্ত্রণালয় থেকে এই আইন কর্মকর্তা সেরকম নেই যেটাকে নিয়োগ দেওয়া যেতে পারে। এর পরবর্তী যে পদটা আছে সেটা হলো প্রধান আইন কর্মকর্তার পরে হলো আইন কর্মকর্তা। আইন কর্মকর্তাও কেউ নেই। একজন কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা বলা হয় সেরকম এক ব্যক্তিকে পদোন্নতি দিয়ে সেই পদটা চলতি দায়িত্বে পূরণ করে রেখে দিয়েছে গত 7-8 বছর। মানে একজন বলতে হয়, মানে কেরানি বলতে হয়, যে যাকে দিয়ে আইনের কাজ করা হচ্ছে, যার ফলশ্রুতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে প্রায় 1000 মামলা, এবং 1000 মামলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হেরে বসে আছে। আমাদের সাকসেস রেট হলো 0। তো এরকম রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আপনার অনিয়ম, আইন বহির্ভূত কার্যকলাপ এরকম রয়েছে। এর জন্য কঠিনভাবে প্রশাসনিক সংস্কার ছাড়া এটা সম্ভব নয়, এবং এটা অত্যন্ত দুরূহ। আমি যে পেরে যাব বা পারবো সেটা বলা যায় না। 5 বছর পরে আপনারা আমাকে অনেক রকম ভাবে দোষারোপ করতে পারেন, কিন্তু আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ যাতে করে এটা করো। এবং আমি কঠিন ভাবে আপনাদের সহযোগিতা এবং সহায়তা প্রয়োজন। তাপস ভাই এবং জাহাঙ্গীর ভাইয়ের কাছে একটি প্রশ্ন আসছে, প্রশ্নটা আমি একটু সংশোধন করে আপনাদেরকে বলছি।
যে এই যে কেন গালি দিল নাকি? বিদ্যুৎ বিল বেশি আসলো, জনপ্রতিনিধিদের গালি দিতে কিছু আসে যায় না, তারা কাজ করবে। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 বলুন। আমাদের বিদ্যুৎ বিল ডাবল আসলো, আমরা আসলে বিদ্যুৎ মন্ত্রীকেও চিনবো না, বিদ্যুৎ বিভাগও চিনবো না, জনগণ চিনবে স্থানীয় এমপি বড়জোর, আর সবচেয়ে বেশি চিনবে মেয়রকে। মশা কামড়ালেও মেয়রের সমস্যা, বিদ্যুৎ বিল বেশি আসলে ওই দায়ভার মেয়রের নিতে হবে। এখন কথা হচ্ছে যে মশা, যে ডেঙ্গু যে হয়, 95% ডেঙ্গু হয় কিন্তু জনগণের অসচেতনতার কারণে তার ঘরের ভিতরে, আর শুধুমাত্র 5% ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব আপনার ওষুধ টষুধ ছিটিয়ে। 95% কিন্তু জনগণেরই ক্ষমতা এই ডেঙ্গু রোধ করা, এটা সরকারের বা মেয়রের পক্ষে সম্ভব না। বিদ্যুৎ বিলের জন্য আমরা মেয়রকে দায়ী করি যে আমাদের কেন বিদ্যুৎ বিল বেশি আসলো, তাহলে মেয়ররা আমাদের জন্য কি করলো বা এমপিরা আমাদের জন্য কি করলো। তো এইভাবে গাজীপুরের মেয়রের কাছে প্রশ্ন এসছে যে গাজীপুরে যে এত, আপনি দেখছেন যে কর্মচারী ছাঁটাই হয়েছে, মানুষ অভাবে পড়েছে, এই সময় ডাবল বিদ্যুৎ বিল আসছে, আপনি এটাকে কিভাবে সামাল দিবেন? আমরা আপনার কাছে এই প্রশ্ন করছি। গাজীপুরের এমপির কাছে এই প্রশ্ন বেশি আসছে, এবং সাথে আরেকটি প্রশ্ন আসছে যে জাহাঙ্গীর সাহেবকে দয়া করে প্রশ্ন করেন, গাজীপুরের কেন্দ্র জয়দেবপুর রেলগেট সংলগ্ন কোনো ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে না কেন? এখান দিয়ে প্রতিদিন ঘন্টায় 3টা করে রেল পাস হয়, ছাত্র কর্মজীবীদের প্রচুর সময় নষ্ট হয়, জয়দেবপুরবাসীর জন্য এটি একটি বড় সমস্যা। জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে উত্তর নিয়ে বিদ্যুতের ব্যাপারে আমি একটু তাপস ভাইয়ের কাছে জানতে চাবো, বিলের ব্যাপারে। না, বিদ্যুৎ যেটা, এটা আমাদের বেশি সমস্যা। গাজীপুর আপনারা জানেন এখানে পল্লী বিদ্যুৎ আছে, মানুষের মধ্যে এখানে একটা ধোঁকাবাজি বা ভুল বুঝাবুঝি এই দুইটাই আছে। কিন্তু প্রতিদিন এই বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন করে। অনেক সময় প্রিপেড মিটার এবং যেটা আগেকার মিটার ছিল সেইগুলা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আর পল্লী বিদ্যুৎটা নিয়ে বেশি ধরনের মানুষ এটা প্রশ্ন করতে পারে, কারণ মানুষ এখানে জবাবদিহিতার জায়গাটা পায় না। সে এক মাসে অনেক সময় দেখা যায় একটা মধ্যবিত্ত মানুষ তার 700 থেকে 1100 টাকা বিল হয়ে যায়। এই 700 টাকার বিল যখন আবার 2000 টাকা হয়ে যায়, তখন সেই মানুষটা একটা খুব একটা নার্ভাস ফিল করে কিন্তু সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে। এটা একটা বড় ধরনের একটা আমাদের এখানে একটা অনিয়ম আছে, যদিও অনেকটুকু সংশোধন করার তারা কথা বলছে, এবং আমরা অনেক সময় তাদের সাথে কথা বলছি কিভাবে এই বিদ্যুৎ বিল গুলা বেশি হয় আপনারা একটু দেখেন। কিন্তু দেখা যায় আমরা অরিজিনালি কথা শুনি সময় খুব ভালোই লাগে, কিন্তু বাস্তবের সাথে অনেক সময় এটা গরমিল হয়ে যায়। তখন কিন্তু জনপ্রতিনিধিকে এটা প্রশ্নের উত্তর দিতে হয়। আমরা একটু বুঝাই, বলি এই মাসে না আগামী মাসে আপনারা দেখেন, ধৈর্য ধরেন, এটা ডেভেলপ করা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে। এবং এটা আমরা মনে করি আমাদের পল্লী বিদ্যুৎ যেটা আছে বা অন্যান্য সংস্থা যারা আছে, তারা এই বিদ্যুৎটার জন্য অবশ্যই দেখে এটা যেন কোনোভাবেই যেন এটা ডাবল না হয়, না হয়তো অতিরিক্ত কিছু যেন না হয়, 1%ও যেন বৃদ্ধি না পায়, এটা যেন প্রত্যেকটি নাগরিকের জন্য একটা খুব একটা বোঝা হয়ে যায়। এক, আর দ্বিতীয়ত যেটা বলছেন আমাদের গাজীপুর জয়দেবপুর যে রাস্তা দিয়ে কিন্তু আমাদের ভারতে ইন্ডিয়া তো রেল চলে যায়, ঢাকা থেকে আসে, সেই জায়গায় আমাদের যেটা আমাদের সিটি কর্পোরেশন এবং আমাদের জেলার দুটা হেডকোয়ার্টারের মধ্যে এই একটা ফ্লাইওভার কথা শুনছি আমরা প্রায় 25 বছর ধরে। কিন্তু আসলে বাস্তবে এটা যে কোনো সেক্টর থেকে কোনো অ্যাপ্লাই করা হবে, মানে রোড সাইড বা এলজিডি বা অন্যান্য সংস্থা যারা আছে, এটা কিন্তু তারা কি বাস্তবে করে নাই। শুধু আমরা রাজনীতি হিসেবে অনেক সময় বক্তৃতা দিয়েছি অথবা তালি দিয়েছি, এই শোনার মধ্যে শুনে আসছি, কিন্তু বাস্তবমুখী যেটা নগরায়নের মধ্যে পরিকল্পিতভাবে করার জন্য নগরের যিনি মেয়র থাকেন, কাউন্সিলররা থাকেন, তাদের জবাবদিহিতারা প্রতিদিনই কিন্তু আসতে হয়। তো অন্য অন্য যারা আছে তাদের কিন্তু সেই জবাবদিহিটা আসে না। এবং যারা সরকারি চাকরি করেন, মাফ করবেন আমি সত্য বলতে বাধ্য হচ্ছি, অনেকে দায়িত্ব নিয়ে 1 বছর 2 বছর হয়তো বা চাকরিটা করে যান, ভালো একটা চেয়ারে থাকেন, এই গাজীপুরের থেকে কিছু এক্সট্রা ইনকাম করেন, তারা কিন্তু পরে চলে যান। কিন্তু এই যে আমাদের রেলের ব্রিজ বা রাস্তা, এগুলো কিন্তু তার জায়গায় মতন পড়ে যায়। এবং অন্যান্য কর্মকর্তারা যখন আসেন, আমাদের স্থানীয় মানুষ তাদেরকে খুব ধন্যবাদ দেয় এবং ফুল দেয়, শুভেচ্ছা জানায়, কিন্তু তারাও সবাই বলে হবে হবে, কিন্তু আসলে এখানে প্রতিদিন 78টি গাড়ি, প্রতিদিন এই 24 ঘন্টার মধ্যে 78টি গাড়ি এখানে যায়। 5 মিনিট করে যদি বন্ধ হয় বা 10 মিনিট করে বন্ধ হলে অনেক সময় সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। আমরা সেই হিসেবে হাল ছাড়ি নাই। আমি আসার আগে শুনছি এটা জায়গা করছে বা এডিবি করছে, বিভিন্ন কথা শুনেছি, বাস্তবে এসে দেখলাম সিটি কর্পোরেশনের বা এখান থেকে কোনো ফাইল এটা আসে নাই। সেজন্য আমি জায়গার সাথে বসছি, এডিবির সাথে বসছি, আমাদের যেটা এলজিডি আছে তাদের সাথে আমি বলছি যে কোনো ভাবে
দ্রুত যেন আমাদের ফ্লাইওভারটা হয়। এবং বিশেষ করে প্রশাসনিক যে সব ধরনের অনেক সময় সমস্যা হচ্ছে, আমরা এটা বাস্তবমুখী হই। আমরা যেমন একটি কমিটমেন্ট করে যখন আসি, এইটা এই 1 বছর বা 6 মাস সেটা করতে হবে, কিন্তু যারা চাকরি করেন তারা 30-32 বছরের জন্য চাকরি করেন। এটা যে লায়াবিলিটিস নিয়ে দ্রুত করতে হবে সেই সময় কিন্তু এটা অনেক সময় হয় না। এবং প্রশাসনিক আমাদের যে সিটি কর্পোরেশন যে সরকারের পক্ষে যাদের কর্মকর্তা কর্মচারীকে দেওয়া হয়, যারা দায়িত্বশীল তারা কিন্তু কাজটা করে নিজের মতন করে, কিন্তু যারা দায়িত্বশীল না তারা কিন্তু বিভিন্ন কৌশল খোঁজেন এবং বিভিন্ন জায়গা দিয়ে তকবির করে তারা বিভিন্ন ভাবে তারা পোস্টিং এর মধ্যে এটা অবস্থান তৈরি করতে চেষ্টা করেন। এ তো আমরা স্থানীয়ভাবে অনেক সময় প্রশ্নের মুখী হয়ে যাই। এবং যে অসৎ কাজটা করে সেটার জন্য কিন্তু জনপ্রতিনিধিরা, বিশেষ করে মেয়র কাউন্সিলর কিন্তু এই জবাব দিতে আসতে হয় এবং প্রচুর পচা কথা শুনতে হয়, যেটা শুনে আমরা অভ্যস্ত হই না, কিন্তু হতে বাধ্য হয়ে গেছি। সেই হিসাবে আমি মনে করি এখন যেভাবে আমাদের ঢাকা এবং গাজীপুরের জনপ্রতিনিধিকে এবং সিটি কর্পোরেশনকে এবং দুদক যারা দায়িত্বশীল থেকে এই কাজটা করছে, আমরা যদি এটা আরো সবাই একসাথে যদি যৌথভাবে কাজটা শুরু করি, কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। যেটা যে ডাক্তার যেটা আমাদেরকে বলেছে, আজকে ডাক্তারের মধ্যে আমরা বড় একটা হোঁচট খেয়েছি, কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু আমাদের একজন প্রধানমন্ত্রী গার্জিয়ান হিসেবে উনারই কিন্তু সব ডাক্তারি দায়িত্বটা কিন্তু নেওয়া হয়েছিল এবং উনি ছায়ার মতন দিয়ে আজকে কিন্তু সারা দেশে যে ডাক্তারদের অবস্থান, রোগীদের অবস্থান সবকিছুই একজন নারী হিসাবে, একজন মা হিসাবে কিন্তু গার্জিয়ান হিসেবে উনি কাজটা হাতে ধরেছে। সেজন্যই আমাদের ভুল ত্রুটি হলো, কিন্তু গার্জিয়ানশিপের মাধ্যমে কিন্তু সেটা আস্তে 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 কিন্তু সমাধান হচ্ছে। কিছু কথা বলাতে কিন্তু সত্যটা কিন্তু বের হয়েছে এবং মানুষ কিন্তু সত্যটা জানতে পারছে এবং কিন্তু মানুষ সত্যটার ফলও পাওয়া শুরু হয়েছে। কারণ যে জায়গায় 17-17 কোটি মানুষ, সেখানে যদি আমরা খুব দ্রুত অ্যাক্টিভ না হই তাহলে জন্য খুব কঠিন হয়ে যাবে। সেজন্য আমাদের সিটি কর্পোরেশন গাজীপুরে প্রায় 40-45 লক্ষ লোক, একটা অন্যান্য দেশের এতগুলো লোক অনেক সময় অবস্থান করে না। সেই হিসেবে ঢাকা, গাজীপুর এবং আমাদের সিটি কর্পোরেশন প্রশাসনিক যেসব জিনিসগুলো আছে যদি আমরা জবাব দিতে থাকি এবং দ্রুত কাজটা যেন বাস্তবায়িত হয়। মাননীয় প্রধানমন্ত্রী চাই 1 বছর কাজ হোক, কিন্তু দেখা যায় প্রশাসনিক মধ্যে সেই কাজটা 3 থেকে 5 বছর সময় লাগে। আমাদের যে রোডের কথা বলা হয়েছে সেটা আমাদের উত্তরা থেকে আমাদের যে জয়দেবপুর পর্যন্ত এই রোড 8 বছর ধরে কাজ করছে, কিন্তু 8 বছর ধরে কাজ করছে, একজন করে পিডি আসে, তারা কিছুদিন থাকে, তাদের হয়তোবা তাদের আল্লাহ জানে তারা কি অবস্থান থাকে, এই যে দায়িত্ব পালন করে 8-10টা করে গাড়ি নিয়ে যায়, সেই রোড কিন্তু রোডের জায়গায় পড়ে আছে। তো মানুষ এখানে জনপ্রতিনিধি, আমাদের মেয়র এবং এমপিদেরকে, মাননীয় মন্ত্রীদেরকে এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে কিন্তু যেন বিশাল আকারে সমালোচনা করে, কিন্তু রোডসের তো আমাদের কিছু করার থাকে না। আমরা শুধু অনুরোধ করতে পারি, যেমন ইলেকট্রিসিটি আমরা অনুরোধ করতে পারবো, গ্যাসকে আমরা অনুরোধ করতে পারবো, পানিকে অনুরোধ করতে পারবো। সেই হিসাবে আমরা হাল ছাড়ছি না, আমরা হালটা ধরেছি। আর আমিও অত্যন্ত খুশি হয়েছি আমাদের ঢাকা দক্ষিণের যে মেয়র আমাদের তাপস ভাই হয়েছেন, সেই হিসাবে উনিও ঢাকা থেকে গার্জিয়ান হিসাবে আমাদের যদি এখানে দেখভাল করেন, আমরা একসাথে কাজটা করলে মানুষ, আমাদের একটি বিকল্প শহর ঢাকা এবং গাজীপুর, মানুষের যেন তার জীবনযাপনের যে একটা আধুনিকতা হয় সেই কাজটি করতে পারবে। এবং আমি মনে করি আমাদের এই করোনা থেকে শিক্ষা নেওয়া উচিত, মানুষ কিভাবে সভ্য হয় এবং দায়িত্বটা কিভাবে পালন করতে হয়। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা দিয়েই অন্যের উপকারটা করতে পারবো। সেটি আমি চাই আজকের আলোচনা থেকে আমাদের দেশবাসী যারা আছে সেটা বুঝুক। আমাদের মেয়রদের যতটুকু দায়িত্ব আছে, দায়িত্বের বাইরে কিন্তু আমরা অনেক সময় জবাবদিহিতার কাজটা শুরু করেছি। সেই হিসাবে আইনের যে কাঠামোগুলো আছে সরকারের সাথে আমরা এটা আরো দ্রুত বাস্তবায়নের জন্য কাজটা করতে চাই। সেই জন্য মানুষ যেন আর কষ্ট না করে, মানুষ যেন বুঝে একজন জনপ্রতিনিধির কাছে গেলে তার যেন সর্বোচ্চ নিরাপত্তার জায়গাটা আছে। কিন্তু এখন ফেসবুক বা বিভিন্ন মিথ্যার প্রকাশ থাকে, আমাদের এক পক্ষে ভোট দেয়, এক পক্ষে ভোট দেয় না, যারা না দেয় তখন তারা না বুঝে শুনে একটা সমালোচনার জ্বর উঠায়। আমরা সবাইকে বলছি ধৈর্য ধরেন, আমরা আপনাদের কাজটা করে দিব, যতটুকু সময় অবস্থান আছে আমাদের পক্ষ থেকে যেগুলো আছে। যেমন তাপস ভাই সেই কয়েকজন অফিসারকে এখানে সাসপেন্ড করেছে, আমিও কিন্তু 14 জনকে করেছি, কিন্তু দেখা যায় তাদের একটা বড় টিম থাকে, যারা ফেল করে বা এইসব দুর্নীতি করে তারা একটা টিম করে কিন্তু আবার একটা প্রচার অপপ্রচারের মধ্যে নামার জন্য চেষ্টা করে। এই কৌশলটাই আমাদের সম্মানিত দুদক সাহেব এখানে আছেন, উনি যে জিনিসটা খেয়াল রাখে, কোন সত্যকে যেন মিথ্যা দিয়ে যেন গ্রাস না করতে পারে। তাহলে যে আমাদের যে তাপস ভাই যে কাজটি শুরু করেছে, যদি আবার হোঁচট খায় তাহলে দেখা যাবে কঠিন অবস্থায় তৈরি করবে। তখন মানুষ যে ভালো কাজটা করবে, তখন ভালো কাজ থেকে মানুষ নিরপেক্ষ হয়ে যায়। সেই কাজটা যেন না হয়, এটা যদি আমরা সবাই যৌথভাবে করি তাহলে সবার জন্য মঙ্গল হবে। আমার একটা অনুরোধ আছে, গাজীপুরের মেয়র সাহেবের কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা একান্তই ব্যক্তিগত। আমাদের বন্ধু ছিল দেলোয়ার, আপনার এখানে চাকরি করতো, দেলোয়ার খুব সৎ অফিসার, কিন্তু তাকে খুন করা হয়েছে।
আপনি এটা দেখবেন যাতে দেলোয়ারের হত্যাকারীরা ধরা পড়ে এবং তাদের বিচার হয়। এটা আপনি দেখবেন, কারণ সৎ মানুষের যদি এইভাবে অসহায় মৃত্যু হয় এবং সৎ মানুষের যদি এরকম ষড়যন্ত্রের শিকার হতে হয়, দেলোয়ারের ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের বন্ধু, সে আমাদের একই সাথে পড়াশোনা করেছেন, বুয়েটে আমরা যখন মেডিকেলে পড়েছি, এবং আমার একদম বন্ধুদের ঘনিষ্ঠ বন্ধু। আপনার কাছে আমার অনুরোধ যে দেলোয়ারের এই হত্যাকাণ্ডের জন্য সঠিক তদন্ত বিচার হয়, এটা আপনি দেখবেন, এবং জড়িত যত বড়ই হোক না কেন আপনি তার বিচারের জন্য যা কিছু করার সেটার জন্য প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন। এটা আমার অনুরোধ আপনার কাছে। আমি আপনার সাথে এটা একটু শেয়ার করতে চাই। দেলোয়ার আমার কলিগ ছিল, আমরা একসাথে কাজ করেছি দীর্ঘদিন। আমি যখন এই গাজীপুরে দেলোয়ার সাহেবকে পেয়েছিলাম, তখন আমি একটা রাস্তায় 3বার রাস্তাটা আমি চেক করতে গেলাম, কিন্তু যখন এলাকাবাসী বললো রাস্তাটা ঢালাই করার পরে কিছু চির ধরে ফাটল ধরেছে, তখন আমি গিয়ে কিন্তু দেলোয়ার সাহেব এখানে না পাওয়ার পরে আমি নিজেই ফোন দিয়ে ওনাকে নিয়ে আসি। এসে তখন আমি এলাকাবাসীর সাথে নিয়ে বলছি, আমরা যেহেতু নির্বাচিত প্রতিনিধি, যদি কোনো মানুষ রাস্তাঘাট নিয়ে আমাদের সামনে চোখের সামনে বলে, তখন আমরা খুব লজ্জিত হই। সেই হিসাবে আমরা যেহেতু দায়িত্ব নিয়ে আসছি, সেটা আমাদের কাজটা করতে হবে। সেজন্য অনেকে বলেছে দেলোয়ারকে আমি সাসপেন্ড করেছি বা ওয়াইসডি করেছি, এটা একটা ভুল মেসেজ দিয়েছে। আমি তখন যেহেতু শুনলাম সে বুয়েট থেকে পাশ করেছে, আমার একটা ধারণা বা বিশ্বাস, বুয়েটের যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে পাশ করে তারা সর্বোচ্চ জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করে। তারপরে আমি তাকে বললাম, আপনি হেড অফিসে আসেন, হেড অফিসে সে শিডিউল গুলা কিভাবে তৈরি করে এবং রাস্তার যেসব এগুলো প্রশস্ত বা টিকসই হয় সেগুলো আমাদের কিছু সহযোগিতা করেন। তাকে কিন্তু আমি হেড অফিসে নিয়ে এবং আমি তাকে 10 দিনের জন্য আবার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ঢাকা থেকে যেটা প্রশিক্ষণ দেওয়া হয় আধুনিক ভাবে, কারণ আমরা এখানে খুব বড় বড় কাজগুলা ধরেছি, আমি বলেছি আপনারা যারা বুয়েট থেকে আসছেন তাদেরকে আমি তাদেরকে এক্সট্রা সময় দিয়েছি এবং সহযোগিতা করাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার এই চলমান কাজ চলার সময়, লকডাউনের সময়ও আমরা কিছু কিছু কাজ চালিয়ে গেছি, সেইখানে নির্মম ভাবে তারই একজন সহযোগী, আমাদের সহকারী প্রকৌশলী সেলিম এবং তার টিম নিয়ে যেভাবে হত্যা করেছে, আমরা প্রথম পর্যায়ে এটা বিশ্বাসই করি নাই। কারণ আমাদের ধারণা ছিল সেলিম, আমাদের যে দেলোয়ার সাহেব যে মারা গেছে, আমরা 2-1 দিন বিশ্বাসই করতে পারি নাই, কারণ উনি করার সাথে কোনো অতিরিক্ত কথা বলতো না, অন্য কিছু করতো না। কিন্তু যে অবস্থাতে আমরা যখন সেলিমের মুখের থেকে 2 ধরনের কথা শুনলাম, আমি যখন নিজেই বললাম একজন মানুষ মারা গেল, আমাদের একজন কলিগ, তোমরা একজন ফোন করো না, একজন জানো না ঘটনা কি। তারপরে কিন্তু যখন এটা যেহেতু এখন আধুনিক যুগ হয়ে গেছে প্রযুক্তির মাধ্যমে, সেটা কিন্তু ধরা হয়েছে এবং তারই স্বীকারোক্তিতে আরো 2 জন, এই 3 জন মিলে কিন্তু 164 করেছে। এবং আমি তার সর্বোচ্চ বলেছি দ্রুত বিচারের আইনের বিচার হোক। তার পরিবারের সাথে কথা বলেছি এবং আমাদের প্রশাসনিক যেসব জায়গা আছে, আমরা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ এবং যতগুলা সংস্থা আছে সকলে যেন যৌথভাবে এগুলা যেন যাচাই বাছাই করে, কোন লোক যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে না যেতে পারে এবং কোন নিরপরাধী মানুষ যেন এখানে কোনোভাবে শাস্তি না হয়। আমি 2টা জিনিস বলেছি এবং আমার কথাকে আমি আপনার এটা বলছি কারণ হচ্ছে আমি বলেছি যারা আমাদের সিটি কর্পোরেশন স্টাফ তারা আমাদের সন্তানের মতন, আর আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের নাগরিকরা। আমরা সেই জায়গা থেকে স্বচ্ছতাটা থাকার জন্য চেষ্টা করেছি এবং আপনাদের কাছে সহযোগিতা চাই। খুনি হিসাবে দেখা হোক, এটা কে কোন দল করে বা কোন রাজনৈতিক দল বা কোন পদে আছে সেটা বড় কথা না, কথা হচ্ছে সে যে খুন করে তাকেই সেই খুনের লায়াবিলিটি নিতে হবে এবং যে খুন করায় তাকেই সেই লায়াবিলিটি নিতে হবে। এটা আপনারা একটু সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমি একটু কথা বলতে পারি? আপনি বিদ্যুতের ব্যাপারে কিছু বলবেন? জি, বিদ্যুতের বিষয় তো এটা আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তবে এই তুষার ভাই একটু বলেছেন যে আমাদের যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু সবাই যত্রতত্র ভাবে নষ্ট করে। সেটা বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থা বলেন, তারপর অন্যান্য সংস্থা তো আছেই। এবং এই যে আমাদের রাস্তায় তারা পোল লাগায়, বিদ্যুতের তার জায়গাতে আবার জায়গা দেয়, এজন্য আমাদেরকে কিছু কিন্তু তারা দিচ্ছে না, তারা দিতে বাধ্য। তো এই বিষয়গুলো আমরা দেখছি। তবে এই যে মশক নিধনে একটি বড় উপাদান, আমি একটু আপনার মাধ্যমে সরকারের কাছে আবেদন করব। একটি মশক নিধনের একটি বড় উপাদান হলো ডিজেল বা কেরোসিন। হ্যাঁ, তো এইটা কিন্তু এখন কিন্তু সারা বিশ্বব্যাপী ডিজেলের দাম, তেলের দাম কিন্তু কমে গেছে, কিন্তু তারপরও বাংলাদেশে ডিজেলের দামটা উচ্চ পর্যায়ে রাখা হয়েছে। ডিজেল কিন্তু আমাদের এখানে 65 টাকা লিটার বিক্রি হচ্ছে, ভারতে বিক্রি হচ্ছে
আরো অনেক কম, 32 টাকা না কত টাকা, শ্রীলঙ্কাতে 42 টাকা এরকম। অন্য আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনা আমাদেরটা সবচেয়ে বেশি। কেরোসিন আমাদের এখানে 65 টাকা, ভারতে 16 টাকা। তো এগুলো যদি তারা কমিয়ে দেয়, আমরা তো সরকারি সংস্থা, তাহলে আমরা কিন্তু উপকৃত হব এবং মানুষের হাতে কিন্তু টাকাটা তাহলে যাবে এবং সেবাটাও আমরা আরো অনেক কমে করে আমরা সেবাটা দিতে পারবো। কেমিক্যালের ট্যাক্স, কেমিক্যালের ট্যাক্স আছে, জাহাঙ্গীরের তো অভিজ্ঞতা আরো বেশি, আমার তো 15 দিনের অভিজ্ঞতা, আরো অনেক কিছু বিষয় আছে। এগুলো করলে কিন্তু আমরা আমাদের এই খরচগুলো কমে যায়। এবারে তো আমরা তো সব জনগণের যে কর আমরা পাই সেটা দিয়ে কিন্তু আমরা খরচগুলো করে থাকি। সুতরাং এটা আলটিমেটলি দেখা যায় যে আমরা যদি এগুলো বাঁচাতে পারি টাকাগুলো, তাহলে আমরা আরো বেশি সেবা জনগণকে দিতে পারবো। তো তুষার সাহেব একটা বিষয় উল্লেখ করেছিলেন যে জনগণের যে দায়বদ্ধতা, সেই জায়গাতে যে আমাদেরও জনগণের কি করণীয়। তবে এখানে একটা উদাহরণ দিয়ে, কালকে আমাকে গতকালই ইমেইলে একজন আমাকে জানালেন যে ওই পুরাতন ঢাকাতেই তার পার্শ্ববর্তী বাসা, যেহেতু এইসব বাসাগুলো খুবই কাছে, মাঝখানে একটা ছোট্ট হয়তো বা 2 ফিটের একটা জায়গা থাকে, তো সেখানে দেখা যাচ্ছে যে 4 তলা, তিনি থাকে 3 তলায়, তো 4 তলার লোক বারান্দা দিয়ে ওই তাদের রান্নাঘর দিয়ে ময়লাটা এখানে ফেলে। তো ফেললে হয় কি যে তার 3 তলার কার্নিশ, দোতলার কার্নিশ, এগুলো সব ভরে গিয়ে তারপরে নিচে পড়ে ময়লাটা, তো নিচেও ভরে গেছে। তো এইখানে তো মনে করেন যে সেখানে কিছু পানি জমে, ময়লা থাকে, আবর্জনা থাকে, সেখানে অবশ্যই এই মশা, ডেঙ্গু, অন্যান্য পোকা মাকড় সবকিছুর এগুলা বাসা হয়ে যায়। তো সেখানে কি করণীয়? তো এগুলো আসলে একটা বিব্রতকর পরিস্থিতি। এখানে আমরা মেয়ররা কতটা কি করতে পারবো, এই বিষয়গুলো রয়েছে। এটা খুব চ্যালেঞ্জ আমাদের জন্য, অনেক প্রতিকূল পরিবেশ। তো তারপরও করতে হবে, উপায় বের করতে হবে। আমরা যেমন উত্তর সিটি কর্পোরেশন এরই মাঝে জরিমানা আরম্ভ করেছে, আমরা কিন্তু একটু অন্য পন্থা নিয়েছি, যে প্রথমে এই জরিমানা না করে আমরা জনগণের সচেতনতাটা আরো বৃদ্ধি করতে চাই। সেখানে আমরা একটি অনলাইন আবেদন এবং অন্য আবেদন নিব, যে জনগণ আমাদেরকে জানাক যে তার কোন আঙ্গিনায় ডেঙ্গু আছে নাকি, লার্ভা হচ্ছে নাকি, এবং খুবই একটি ছোট্ট ফিজের বা চার্জের বিনিময়ে আমরা জরিমানা না করে, জরিমানার হার তো বেশি, আমরা তার চেয়ে হয়তো বা আরো মানে 1/10 একটু ফিজ নিয়ে আমরাই পরিষ্কার করে দিব। কিন্তু জনগণ এসে যদি আমাকে বলে যে তার আঙ্গিনায় এখনো ডেঙ্গুর প্রকোপ আছে বা এখানে লার্ভা জন্মাচ্ছে, আমরা এনে দেব। এটা আমি মনে করি যে জনগণের আরেকটু উপলব্ধি হবে যে সে নিজেই স্বীকার করছে যে তার আঙ্গিনায় আছে, এবং আমরা অবশ্যই সেটা নিধন করে দিচ্ছি বা পরিষ্কার করে দিচ্ছি, একটা সামান্য ফিজ, তাকে জরিমানাটা দিতে হলো না। তো এটা আমরা একটা চালু করার চেষ্টা করছি। আমি দেখি যদি ইনশাল্লাহ এটা পরীক্ষামূলকভাবে চালু করার পরে যদি এটা কার্যকর হয়, তাহলে আমরা এটা চালিয়ে যাব, এবং এর পরবর্তীতেও যদি আমরা দেখি যে তারপরেও আমরা আয়ত্তে আনতে পারছি না, তাহলে হয়তো বা আমরা জরিমানার বিষয়টা আবার চালু করব আর কি। এভাবে আমরা আমাদের কার্যক্রম করছি। তো এই সব অনেকগুলো বিষয় রয়েছে, অনেক জটিল, এটা খুব সহজ সরল কিছু না, অনেক জটিল মেরুকরণ অনেকগুলো রয়েছে, ওভারল্যাপিং রয়েছে, কিন্তু তারপর আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে জনগণের প্রত্যাশা পূরণে। আমরা প্রায় 1 ঘন্টা অনুষ্ঠান করলাম। জয় ভাই যদি তাহলে অনুষ্ঠান অবশ্যই এখন শেষ করবো। আমরা শুরুতে আজকে দেরি করে ফেলেছি, সেজন্য আমি দর্শকের কাছে এবং আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। স্যার, আমাদের দুদকের কমিশনার স্যার, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছিল, কোনোটাই করতে পারলাম না ঠিকঠাক মতো, কিন্তু আমরা আরেকটা অনুষ্ঠান করবো। আমারও বলার ছিল, আসলে অনেক কথাই বলার ছিল, কিন্তু আপনি একটু বলেন, একটা কিছু লাস্ট আপনি বলেন। আমি একটু বলি, এই কারণে আসলে আমরা দুদক চাই যে সরকারি বেসরকারি যত দপ্তর আছে সব দপ্তরই কিন্তু তার নিজস্ব গতিতে চলবে, এটা দুদক চায়। আমরা হস্তক্ষেপ করতে যাব কেন? আমাদের তো কোনো প্রয়োজন নেই। কিন্তু সাধারণ মানুষের যেভাবে আমরা ফোন পাই, সেখান থেকে মনে হয় যেন দুদকেরই কাজ সবকিছু সমস্যার সমাধান করে দেওয়া। আমরা তাৎক্ষণিকভাবে গত বছর আমরা 1992টি অপারেশন চালিয়েছি। আমাদের একটা এনফোর্সমেন্ট টিম আছে, 1992টি আমরা
আমাদের সেখানে অপারেশন চালিয়েছি। নামগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কোন কোন অফিসে আমরা এই অপারেশন গুলো চালিয়েছি। যেমন ডিসি অফিসের এলএ শাখা 22টি, ডিসি অফিসের রেকর্ড রুম 55টি, সাব রেজিস্ট্রারের কার্যালয়ে 45টি, ইউনিয়ন ভূমি অফিস 63টি, সেটেলমেন্ট অফিস 20টি, রাজুকে 27টি, খাস জমি উদ্ধার দুদকি করে দিয়েছে 32 বিঘা। এরকম আছে সিভিল সার্জন অফিস 30টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 70টি, সদর হাসপাতাল 54টি, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর 55টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 12টি, পানি উন্নয়ন বোর্ড 26টি, সড়ক ও জনপথ অধিদপ্তর 40টি। একটু আমি পড়ি, আপনারা একটু শোনেন তাহলে অবস্থাটা বুঝতে পারবেন। সেতু বিভাগ 43টি, ওয়াসা 15টি, তিতাস গ্যাস 27টি। এই যে বিদ্যুতের কথা উঠলো, বিদ্যুতের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 62টি। এখান থেকে ঘুষের টাকা পর্যন্ত ফেরত পেয়েছি আমরা প্রচুর। আচ্ছা, এরপরে চলে আসেন শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে আছে 167টি, উপজেলা শিক্ষা অফিস 21টি, জেলা শিক্ষা অফিস 25টি, জেলা খাদ্য নিয়ন্ত্রক 23টি, বিআরটিএ 68টি। আমিনুল ইসলাম সাহেবকে আমার ছোট্ট একটা প্রশ্ন, জি, যে জি, আমরা জি। দেখি না অবশ্যই যে দুদক অনেকগুলো কার্যক্রমই করে এবং ব্যাপক, যেহেতু এটার ব্যাপকতা অনেক, হয়তোবা সেই অনুযায়ী নজরে কম মানে হয়তোবা নাও পড়তে পারে, কিন্তু বিষয়টা হলো যে ডিসপোজাল কেমন আপনাদের, মানে যে একটা আপনারা মামলা করলেন, অভিযোগনামা করলেন, তদন্ত করছেন, জি, 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 তারপরে সেটা রায় হয়ে শাস্তিটা জি, জি। কি কতটা খুব- হচ্ছে সেটার উপর কিন্তু আসলে নির্ভর করবে জনগণের মানে একটু বলি আস্থাটা আমি। অর্জনটা আর কি। আপনার প্রশ্নটা খুবই, এইদিকে কি আপনারা আরেকটু নজর দিচ্ছেন? হ্যাঁ, নজর দিচ্ছি, এবং নজর আমরা তো দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা নজর দিচ্ছি এবং এখনো দিয়েই যাচ্ছি আমরা নজর। আমি বলি একটু, আমরা যখন দায়িত্বটা নিয়েছিলাম তখন আপনার 37% হচ্ছে মামলা শাস্তির রেট ছিল। আর সেটা খুবই পুয়ার, দেখেছেন খুবই পুরো, আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তার মানে আমাদের কমিশনের আগে 37%, আর এখন কিন্তু 72% ভেরি গুড, শাস্তির রেট 72%। এবং এখানে সকলের সহযোগিতা আমরা চাচ্ছি। আমরা এসে আমাদের যে সমস্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন, যারা অযোগ্য ছিলেন তাদেরকে আমরা বাদ দিয়েছি, নতুন আমরা নিয়োগ দিয়েছি এবং তাদেরকে নিয়ে আমরা মিটিং করি। আগে কখনো এগুলো হয়। আমি আপনার সাথে যোগ দিই যে এটা গুরুত্বপূর্ণ। আপনারা জি, যদি জি। এই ডিসপোজাল হারটা যদি আপনারা ধরে রাখতে পারেন, তাহলে অচিরেই এটার একটা ভালো প্রতিফলন মানে জনগণের মাঝে আসবে, জনগণ বুঝতে পারবে, আস্থার জায়গাটা আরো অনেক বৃদ্ধি পাবে, এবং আমার মনে হয় যে দুর্নীতিও অনেকাংশে কমবে। এই এফেক্টিভনেসটা প্রয়োজন, যে এই হারটা বৃদ্ধি পাবে। কারণ আমরা বলছি যে আমরা আরো ভালো। আসার আগে আমাদের কোনো কর্মকর্তার কখনো প্রশিক্ষণ হয়নি। আমরা এসে শুরু করলাম প্রশিক্ষণ, এবং দেশের মধ্যে বিদেশের মধ্যে আমাদের ইতিমধ্যে প্রায় 4,500 কর্মকর্তা এই প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং এটা চলমান আছে। সুতরাং আমাদের যে তদন্ত, আমাদের অনুসন্ধান, আমাদের চার্জশিট, এগুলো যথাযথভাবে আসছে। এবং আমি যেহেতু তদন্তের দায়িত্বে আছি, আমি প্রত্যেকটা নথি নিখুঁতভাবে দেখি এবং সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি আমরা। তো সুতরাং আপনার পানিশমেন্টের হারটা আরো বৃদ্ধি পাবে আমরা আশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। তুষার ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাপস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ সময়টা আমাকে দিয়েছেন, এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে আপনাকে, জাহাঙ্গীর ভাইকে, আমিনুল ইসলাম স্যারকে এবং আমি এবং তুষার ভাই, আমরা দুইজন মিলে আপনাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি। তুষার ভাই, শেষটা আপনি করেন, আপনি বলেন কিভাবে শেষ করা যায় আজকে জীবনের। আমি একটা ছোট্ট কথা বলি। আমি আমাদের ব্যারিস্টার ফজলুল তাপস সাহেবকে বলি যে উনি মরহুম শেখ ফজলুল হক মনি সাহেবের সন্তান, আমাদের গুরু, বিএলএফ এর, আমি বিএলএফ এর একজন সদস্য। হ্যাঁ, তো আমরা তো তাকে জিন্দাবাদ দিয়েছি আমরা, যে মুজিব বাহিনী। হ্যাঁ, তো সেদিক থেকে আজকে আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, কিন্তু সরাসরি কথা কখনো হয়নি, সামনাসামনি কথা হয়নি।
হ্যাঁ, তো যাই হোক, আপনি অবশ্যই আপনি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সাকসেসফুল হবেন, আমরা এটা বিশ্বাস করি। সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। স্যার, আপনি কি এর কথা বিশ্বাস করেন না যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাহেবও সফল হবে? উনি অনেক কাজ করছেন, উনি অনেক কাজ করছেন। আমি এটা যোগ করি যে মানে আমরা কিন্তু যে ঢাকা দক্ষিণে আমি দায়িত্ব নেওয়ার পরে এবং আমাদের ঢাকা উত্তরে আতিকুল ইসলাম সাহেব, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের জাহাঙ্গীর আলম, এবং এমনকি আমাদের বরিশালের আমাদের সাদেক আব্দুল্লাহ, আমরা কিন্তু সবাই মোটামুটি আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা চেষ্টা করি যে সমন্বিতভাবে কাজ করার, এবং আমার মনে হয় যে আমরা আমাদের সেই আন্তরিকতা আছে, নিষ্ঠা আছে, যে আমরা কিছু জনগণকে দেওয়ার চেষ্টা করতে পারি। প্রচেষ্টা থাকবে, তারপরে কতটুকু আমরা সফল হব সেটা জনগণ অবশ্যই পরবর্তীতে বিচার করবে, কিন্তু আমরা আমাদের আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাব। তাপস ভাই, আমার কাছে মনে হয় এখন জনগণকে সচেতন করাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। সেটা তো আপনারা করবেন, সচেতনতায় আপনাদের করবেন, জয় আপনারা করবেন, আমরা তো আপনারা করছি। জি, আমরা চেষ্টা করছি। আমি সবসময় আমার অনুষ্ঠানগুলির মাধ্যমে সচেতন করবার চেষ্টা করি, কারণ আসলে একটি উদাহরণ আপনাকে দিলাম যে এই বিষয়টি নিয়ে আমি কাজ করেছি, সেজন্য আমি বললাম যে 95% ডেঙ্গু মানুষ সচেতন হলেই রোধ করা সম্ভব। শুধুমাত্র যার যার বাসায় থেকে এই ডেঙ্গু রোধ করা সম্ভব। শুধুমাত্র 5% আপনি মেয়র হিসেবে আপনি দমন করতে পারবেন, বাকি 95% আপনি সুপারম্যান হলেও পারবেন না। এটা যার বাসা তার সমাধান করতে হবে, কারো বাসায় গিয়ে তো সমাধান করা যায় না। এই মেসেজটা ঘরে ঘরে পৌঁছানো উচিত। ঘরে ঘরে এই বক্তব্যের সাথে আমি একটু করোনা ভাইরাসের কথা না বললেই নয়, যে এই মহামারীর মধ্যে আমরা আছি, আমাদের সর্বক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিকূলতাগুলোকে আরো অনেক বৃদ্ধি করে দিয়েছে। তো আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে আবারও সবিনয় নিবেদন করব, বিশেষ করে যারা ঢাকায় আছেন এখন, কিন্তু ঢাকায় তারা স্থায়ী না, বা ঢাকায় এখন তাদের কোনো কর্ম নেই, হয়তো তারা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কলেজে, কিন্তু এখন বিশ্ববিদ্যালয় কলেজগুলো বন্ধ, তারা হয়তো বা কোনো আত্মীয়ের বাসায় থাকেন, হয়তো বা মেসে থাকেন, ডর্মে থাকেন। আমি মনে করি যে এই পর্যায়ে ঢাকায় না থাকলেও তাদের চলে, তারা দেশের বাড়িতে থাকতে পারেন, পরিবার পরিজনকে সময় দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, কৃষি কাজ, আজকেও কিন্তু জাতিসংঘ উল্লেখ করেছে যে আমাদের খাদ্য অভাব হতে পারে, সারা বিশ্বব্যাপী খাদ্য অভাব হতে পারে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিন থেকে, সে 25শে মার্চ থেকে বারবার উল্লেখ করছেন যে আমাদেরকে কৃষির উপরে আমাদেরকে জোর দিতে হবে, কোনো যেন অনাবাদি জমি না থাকে, সবাই যেন কিছুটা হলেও কৃষির সাথে সম্পৃক্ত হয়, এটা বলছেন। তো আমাদেরকে কিন্তু আমরা জনগণ এখনো ওইভাবে সচেতন না যে এই মহামারীটা কতটা বড় মহামারী, এটা যে আসলে মহামারী শব্দটার উপলব্ধিও কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারছি না। আমি আজকে আমার এলাকার 3টা জায়গায় পরিদর্শনে গিয়েছি, সেখানে মানুষজন সাধারণভাবে যেভাবে চলাফেরা করে সেভাবেই তারা চলছে, সেভাবেই বের হচ্ছে, সেভাবেই তাদের বাজার কাজগুলো করছে। মহামারীতে কিন্তু সেটা করা যাবে না, এটা উপলব্ধি করতে হবে। এটা যতটা পারা যায় নিজের ঘরে থাকা, যতটা পারা যায় নিজের পরিবারকে নিয়ে নিরাপদে থাকা, এবং ঢাকায় যদি, আমি সবিনয় নিবেদন করব, ঢাকায় যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে দয়া করে আপনি ঢাকার বাইরে আপনার নিজ গ্রামে, নিজ শহরে আপনি সময় দিবেন, সেখানে থাকবেন। তাহলে আমরা এই সংক্রমিত ব্যাধি এখন কিন্তু প্রায় 20% ঊর্ধ্বে চলে আসছে। তার মানে আমরা 4 জন, এখানে 5 জন লোক আছি, এই 5 জনের মধ্যে একজনের উপরে কিন্তু সংক্রমিত হওয়ার সুযোগ রয়েছে। যদিও আমরা এখন অনলাইনে থাকার কারণে, আমরা ঘরে থাকার কারণে আমরা নিরাপদে থাকলাম, কিন্তু যখন আমরা বাইরে গিয়ে এই 4 জন 5 জন যদি একসাথে মিলিত হয়, তার মানে এই 5 জনের মধ্যে একজন সংক্রমিত, এই পর্যায়ে চলে আসছে মহামারীটা। সুতরাং সরকার নতুন ভাবেও প্রচেষ্টা নিচ্ছে, একটি বৈজ্ঞানিক মডেলিং এর মাধ্যমে জোনিং করে
যেই জায়গাগুলো বেশি সংক্রমিত সেগুলোকে আলাদা করে লাল হিসেবে চিহ্নিত করে সেখানে একটু কঠোর হওয়া, অন্য জায়গাগুলোতে মানুষকে তারপরও একটু সহনশীল অবস্থায় জীবিকা নির্বাহ করার জন্য সুযোগ করে দেওয়া। এভাবে সরকার কিন্তু প্রচেষ্টা নিচ্ছে। আমাদেরকে সরকারের প্রচেষ্টার সাথে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সেটাকে সমর্থন করতে হবে এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে কিন্তু আমাদেরকে নিরাপদে থাকতে হবে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তুষার ভাই, আপনি অনুষ্ঠানটা শেষ করবার দায়িত্ব নিয়েছিলেন। শেষ করার দায়িত্ব আমি অতিথিদের ধন্যবাদ জানার দায়িত্বটা নিয়েছি, কারণ আমরা যেটা প্রথমত বিশ্বাস করি সেটা হচ্ছে জনপ্রতিনিধিরা জনগণের সামনে আসবেন এবং জনগণ যাই বলুক না কেন তারা জনগণকে ভালোই বাসবেন। এবং এইখানে যারা আছেন আজকে সে তাপস, জাহাঙ্গীর আলম সাহেব এবং আমিনুল ইসলাম সাহেব, তারা মানুষের জন্য কাজ করার বিষয়ে তাদের দায়িত্বপ্রাপ্ত হয়েছে, রাজনৈতিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অথবা প্রজাতন্ত্র তাদেরকে নিয়োজিত করেছেন এই কাজে। তো সেই জন্য আমাদের প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি এবং যেহেতু আজকে দুইজন মেয়রই তরুণদের কাছে আমাদের প্রত্যাশা আরো বেশি। অপেক্ষাকৃত তরুণ বয়সীরা আসলে সঠিক সিদ্ধান্ত, জোরালো সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত নিতে পারে। তারা যেহেতু আধুনিক হয়ে থাকে, যে জন্য তাদের সিদ্ধান্তগুলো অনেক বেশি আধুনিক হয়ে থাকে এবং মানুষ তার উপকারও বেশি পায়। এটা একটা, আমি শুধু অনুরোধ করবো যে আজকে যে মহামারীর যে সিচুয়েশনটা বাংলাদেশে এসেছে, এটা তো শুধু বাংলাদেশের না, সারা পৃথিবী। এবং একটু আগে আমাদের দক্ষিণ ঢাকার মেয়র যেটা বলেছেন যে আমাদের জন্য কিন্তু এখনকার চাইতে সামনের সময়টা চিন্তা করা বেশি জরুরি, কেননা আমরা সব খাদ্য নিজেরা উৎপাদন করি না। আমাদের এখানে কিন্তু পেঁয়াজ আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, ডাল আমদানি করতে হয়। ফলে আমার দেশে শুধু কৃষি ভালো থাকলে হবে না, সারা দুনিয়ার কৃষি ভালো থাকা লাগবে। ফলে একটা বিরাট চ্যালেঞ্জ আছে সামনে আমাদের। ফলে এটা মোকাবিলা করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে যে ভবিষ্যতের সময়টা যাতে আমরা সবাই মিলে এই মহামারী এবং মহামারীর জনিত অন্যান্য যে সমস্যা সেটা প্রতিহত করতে পারে। এই জন্য আমি দুজন মেয়রের কাছে অনুরোধ করবো, আপনারা একটা জনসচেতনতামূলক যদি একটা কার্যক্রম নেন, যে মানুষ যাতে উপলব্ধি করে যে তারা শুধুমাত্র যে মহামারীর বিরুদ্ধে লড়াই করবে তাই নয়, সামনে মহামারী জনিত অর্থনৈতিক, সামাজিক নানা ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি আমরা হব এবং এই সময়টায় আমাদেরকে আমাদের আচরণ সীমিত করতে হবে। আজকে সরকার একটা শব্দ ব্যবহার করে যে সীমিত লকডাউন, এটা নিয়ে লোকের রসিকতা করে, কিন্তু আমাদের নিজেদের অনেক ব্যবহার সীমিত করা দরকার। অপ্রয়োজনীয় খরচ করা, অহেতুক মেলামেশা করা, বাইরে গিয়ে আগের মতো অনেকে মিলে একত্রিত হওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, এগুলো মনোযোগী হতে হবে। অপচয় বন্ধ করতে হবে। আমরা যেন খাদ্য অপচয় না করি, আমরা যেন সম্পদের অপচয় না করি, আমরা যেন সময়ের অপচয় না করি। এগুলো আমি অনুরোধ করবো যে তারা যেন একটা জনসচেতনতামূলক বিষয় হাতে নেন। আরেকটা হচ্ছে জনস্বাস্থ্যের একটা বড় জায়গা হচ্ছে প্রিভেনশন। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রিভেনশনের কথা চিন্তা না করে সবসময় কিওরের কথা চিন্তা করেছে। সেই জন্য আমরা হৃদরোগ হওয়া বন্ধ না করে আমরা হৃদরোগের সার্জারি নিয়ে বেশি চিন্তা করছি। তো সিটি কর্পোরেশন গুলি যদি কর্মকাণ্ডটা এখন হাতে নেয় যে আমাদের স্কুলগুলিতে স্কুল হেলথ চালু করা, স্কুলের বাচ্চাদের চোখের ত্রুটি দেখে দেওয়া, দাঁতের ত্রুটি দেখে দেওয়া এবং ওজন বৃদ্ধি হওয়ার বিষয়টা মনোযোগী হওয়া, তাহলে দেখা যাবে যে আগামী 10-15 বছরের মধ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরগুলিতে এই স্বাস্থ্যহীন মানুষের সংখ্যা কমে যাবে। অর্থাৎ আগে থেকেই যদি আমরা সচেতন হই, সিঙ্গাপুরে এটা করেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এটা করেছে, তারা বাচ্চাদেরকে আগে থেকে ওজন নিয়ন্ত্রণ, চোখ, দাঁত, চামড়া, এই অসুখগুলি এগুলো আগেই ট্রিটমেন্ট করে দিয়েছে, যাতে করে পরে তাদের দাঁত নষ্ট না থাকে। দেখা যাচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা ছোটবেলায় দাঁত নষ্ট করে পরে সারা জীবন নষ্ট দাঁত নিয়ে ঘুরছে, চোখের দৃষ্টি ছোটবেলায় খারাপ করে সারা জীবন অন্ধ হয়ে ঘুরছে এবং চর্মরোগ জাতীয় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে পরে কিডনি জনিত, হৃদরোগ জনিত নানান জটিলতায় তারা চলে যায়, ছোট ছোট রোগের কারণে। এই জন্য সিটি কর্পোরেশনগুলি স্কুল হেলথের একটা, পাবলিক হেলথের একটা জায়গা কিন্তু আছে। আমি মেয়রদেরকে অনুরোধ করবো আপনারা যদি একটু ওইখানে মনোযোগী হন, অল্প টাকা খরচ করে আমরা অনেক বেশি উপকার পাবো জনস্বাস্থ্যে, এটা আমাদের অনেক উপকার করবে। তো আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি মেয়রদেরকে, বিশেষ করে আমি দুইজন মেয়রই তরুণ, আমি বলতে চাই। আর আমিনুল ইসলাম সাহেবের আবেগ আক্রান্ত হওয়ার বিষয়টি আমাকে খুব, আমি নিজেও আবেগ আক্রান্ত হয়েছি। প্রকৃত অর্থে আমরা আজকে যে সময়টা আছে যদি চিন্তা করেন, আমাদের মুক্তিযোদ্ধাদের বয়স কিন্তু সবারই 50 পার হয়ে 60-এর উপরে চলে গেছে। তারা অধিকাংশই বেঁচে নাই, যারা বেঁচে আছেন তারা বয়স্ক।
আজকে এই করোনার আক্রমণে আমাদের বয়স্ক প্রজন্মকে যদি আমরা হারাই, আমাদেরকে আমাদের স্বাধীনতার গল্প, আমাদেরকে আমাদের সংগ্রামের গল্প, আমাদেরকে আমাদের এই 90-এর আন্দোলনের গল্প, এরকম নানান গল্প বলার মানুষগুলি আর থাকবেন না। আমাদেরকে আমাদের ইতিহাস ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার লোকগুলি থাকবেন না। ফলে আমাদের এই মহামারীটাকে অত্যন্ত জোরালো ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যে যাই গালি দিক, যে যা সমালোচনা করুক, আমাদেরকে আমাদের কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে জয়, আমি খুব আনন্দিত হয়েছি আমাদের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে। আর মানুষ হয়তো কিছু ভালো বলেছে, কিছু মন্দ বলেছে, কিচ্ছু আসে যায় না। মন্দ কথা বললে তাদের কি আসে যায়? আমরা ভালো কাজ করে, আমাদের মেয়ররা ভালো কাজ করে সেটার উত্তর দিয়ে দিবেন। যারা এখন মন্দ বলছে তারা 1 বছর পরে প্রশংসা করবে, আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ। আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আর এই যে সিটি কর্পোরেশনের মামলা 1000 ঝুলে গেছে, আমি নিশ্চিত যে আমাদের 2 জন মেয়রের পিছনে আমি আইনের বই দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশনের মামলা সব এবার ইনশাআল্লাহ, যেগুলো সঠিক মামলা সেগুলো নিশ্চয়ই সিটি কর্পোরেশন জিতবে এবং জনগণের জমি জনগণের কাছে ফেরত নিয়ে আসবে, জনগণের প্রপার্টি জনগণের কাছে ফেরত নিয়ে আসবে। ধন্যবাদ জয়, অনেক আমি আজকে কৃতজ্ঞতা জানাই যে এই অনুষ্ঠানটা থাকতে পেরে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। শুধু 4 লাইনের একটা স্রষ্টার কাছে একটা প্রার্থনা। ধন্যবাদ। স্রষ্টার কাছে মিনতি সবার, একটু থামাও করোনায়। আবার দেখা হবে। ধন্যবাদ। জি জয়, ধন্যবাদ।